পিএমপি থার্ড ব্যাচের পরীক্ষা টরীক্ষা আছে, ওই জন্য আমাদের প্রিপারেশন ছিল একটা। তো এটা লেট হয়ে গেছে আর কি। তো যাই হোক, আমরা এখন শুরু করব। আচ্ছা। প্রথমত তোমাদের একটা কুইজ নেওয়া হয়েছিল, কিন্তু কুইজের মার্কসটা আমি এই মুহূর্তে দিতে পারছি না, কারণ আমি আসার পরে কয়েকদিন ব্যস্ত ছিলাম। কুইজটা আমি এখন দেখতে পারিনি। ঠিক আছে, তোমাদের মার্কসটা আমি দেখে আমি তোমাদের কোঅর্ডিনেটরকে দিয়ে দেবো, নাম্বারটা দিয়ে দেবো, তোমরা জেনে যাবে আর কি খুব শীঘ্রই, দুই একদিনের ভিতরে। ঠিক আছে। ওকে স্যার। আচ্ছা। আর আমরা যে চ্যাপ্টার নিয়ে আলোচনা করছিলাম, তোমাদের যে অ্যান্টি ক্যান্সার ড্রাগ, আমরা ওই চ্যাপ্টার আমাদের একটু বাকি আছে, প্লাস আমরা ওই চ্যাপ্টারের আগের যে অংশটা আছে সেটাও আমরা একটু রিভিউ করতে পারি। তো আজকে আমরা সেটাই ক্লাস এতটুকুই আমরা করব। আমাদের ক্লাসে মোট 13, 14, 15 জন আছে এখন পর্যন্ত। স্লাইডটা আগে বের করি। সরি। ঠিক আছে, স্লাইডটা কি দেখতে পাচ্ছ? জি স্যার। স্লাইড। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমরা এই চ্যাপ্টার শুরু করেছিলাম, আমার সম্ভবত একটা বা দুটো ক্লাস আমি নিয়েছি, আমার যতটুকু মনে হয়। তো আমাদের কয়েকটা স্লাইড বাকি ছিল, শেষের দিকে আমরা ওই স্লাইড গুলোতে যাব। তার আগে আমি একটু জাস্ট মানে স্ক্রল ডাউন করে যাচ্ছি। ক্যান্সার, আমরা জানি ক্যান্সার একটা প্রভিনেন্ট ডিজিজ, এবং ডে বাই ডে the prevalence of cancer is being increasing, এবং 2050-র ভিতরে এটা মোটামুটি 7% ইনক্রিজ অফ ক্যান্সার। কি ধরনের ক্যান্সার? ব্রেস্ট, মাউথ, স্টোমাক, ইসোফেগাস এন্ড সার্ভিক্যাল ক্যান্সার, এগুলো আমরা আলোচনা করেছি। কজেস অফ ক্যান্সারের ক্ষেত্রে আমরা বলেছি যে এখানে physical carcinogens, that means radiations; chemical carcinogens, various azodyes, benzene, and various kinds of chemicals; biological carcinogens, that means viral and bacterial infections, infectious disease, এগুলো সাধারণত রিজন। তো জেনেসিস অফ ক্যান্সার, এখানে কেমিক্যালস, ভাইরাসেস or the causative agents as well as inherited mutations may cause some altered gene expression, as well as some epigenetic factors altogether will actually transform normal cell to cancerous cell, and সেটা ক্যান্সারাস সেলের কিছু কিছু স্টেপ আছে। and then angiogenesis, new blood blood vessel formation, then metastasis and development of secondary cancers, এগুলো আমরা আলোচনা করেছি। আমি ডিটেলস এখন যাচ্ছি না এগুলো। এটা স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স অফ ক্যান্সার সেলস, আমরা জানি আনকন্ট্রোলড proliferation, de-differentiation, loss of function, invasiveness and metastasis, এটা আমরা ডিসকাস করেছি। সেল সাইকেল নিয়ে আমরা ডিসকাস করেছি। সেল সাইকেলসের চারটা ফেজ আছে: G1, S, G2 অ্যান্ড এম ফেজ, মাইটোসিস ফেজ, এগুলো আমরা ডিসকাস করেছি। এবং এইগুলো সেলের কোন স্টেজে কি ধরনের চেঞ্জ হয় সেলের, সেটা আমরা ডিসকাস করেছি। এটা আমি পড়িয়েছি। সেল সাইকেল চেক পয়েন্টস আছে, এখানে চেক পয়েন্টের মাধ্যমে সেল যখন নেক্সট স্টেজে যায় তখন ফল
কন্ডিশনস আর সেট অর নট, এই জন্য সেল চেক পয়েন্ট আছে এবং সেই চেক পয়েন্ট গুলো এম চেক পয়েন্ট, G2 চেক পয়েন্ট, G1 চেক পয়েন্ট, এটা আমরা ডিসকাস করেছি। টিউমার সাপ্রেসিভ জিন, ভেরি ইম্পর্টেন্ট জিন্স, যেটা P53 অ্যান্ড আদার কাইন্ড অফ জিন্স। তো এই জিনগুলো সাধারণত ইন কেস অফ অনকোজেনেসিস বা টিউমারোজেনেসিস, defective genes are there. Mutation of these genes may cause may create cancer. তো সেটা আমরা আলোচনা করেছি। এখানে বিভিন্ন ধরনের জিন আছে, টিউমার সাপ্রেসিভ জিন এবং তাদের ডায়াগনস্টিক প্রসিডিওর এন্ড কি ধরনের ক্যান্সারের সঙ্গে অ্যাসোসিয়েটেড সেটা এখানে আছে। অনকোজেনেসিস, অনকোজিন হচ্ছে ফরমেশন অফ দ্য ক্যান্সার ফ্রম প্রোটো অনকোজিন। প্রোটো অনকোজিন হচ্ছে নর্মাল জিন that can be transformed to oncogene by mutation, and this process is oncogenesis. এবং oncogene, variety of oncogenes, diagnostic procedure, and the cancer produced and targeted therapy. What kind of therapeutic options are there? Key events in tumorigenesis and oncogenesis, এইটা আমরা ডিসকাস করেছি। এখানে ডেসক্রিপশন আছে নেক্সট স্লাইড থেকে। ইনিশিয়েশন, প্রমোশন, প্রোগ্রেশন, angiogenesis, invasion, metastasis. Initiation, এখানে যে কোনো ধরনের mutation of any kind of gene will produce cancerous cell, genetic materials, that means mutated genetic materials, then that will promotion, in this case division will occur, and progression, formation of several cells and cellular materials, angiogenesis, formation of blood vessels, and nutrient will be supplied to the cancerous cell through these blood vessels, and finally invasion, that means progression to this cancerous cell or invasion of this cancerous cell to the side by side tissue, and then ultimately metastasis will occur. তো সেইগুলো আমরা আলোচনা করেছি। ট্রিটমেন্ট অফ ক্যান্সারের ক্ষেত্রে এখানে বিভিন্ন ধরনের অপশন আছে। বেসিক্যালি সার্জারি, রেডিয়েশন থেরাপি, কেমোথেরাপি, হরমোন থেরাপি, ইমিউনোথেরাপি, টার্গেট থেরাপি। সার্জারির ক্ষেত্রে আমরা এখানে বলেছি যে এর কি অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে। এখানে এটা আমরা বলেছি যে সার্জারির অ্যাপ্লিকেশনটা কি আছে। সার্জারি টু ডায়াগনোস ক্যান্সার, টু স্টেজ ক্যান্সার, কিউরেটিভ সার্জারি আছে। বিভিন্ন ধরনের ক্যান্সার, সলিড টিউমার যেগুলো আছে এগুলো কিউরেটিভ ট্রিটমেন্ট হিসাবে সার্জারি ইউজ করা যেতে পারে। ডিবাল্ক ক্যান্সার, অনেক সময় অন্য ধরনের ট্রিটমেন্ট, রেডিয়েশন বা অন্য ধরনের ট্রিটমেন্টের করার জন্য এটা ডিবাল্ক করা হতে পারে। প্যালিয়েটিভ সার্জারি, অনেক ক্ষেত্রে সার্জারির প্রয়োজন হয় যে পেশেন্ট কিউরেটিভ, হয়তো কিউরেটিভ সার্জারি না, বাট পেশেন্টকে কিছুটা স্বস্তি দেওয়ার জন্য। দ্যাট মিনস সেরকম কিছু কিছু কেস আছে। ফর এক্সাম্পল, কোনো ক্ষেত্রে যদি বেলি ক্যান্সারের কারণে ইন্টেস্টাইন অবস্ট্রাকশন হয়, বেলি যদি একটু কেটে ফেলা যায়, ইন দ্যাট কেস ইন্টেস্টাইনের অবস্ট্রাকশন থেকে সেখানে করা যায়। রেস্টোরেটিভ সার্জারি অনেক সময়, ফর এক্সাম্পল ইন দিস কেস রিকনস্ট্রাকটিভ সার্জারির মাধ্যমে অনেক অর্গানকে শেপ, এটা বিশেষ করে ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে এটা হয়ে থাকে। প্রিভেন্টিভ সার্জারি, অনেকের ফ্যামিলি হিস্ট্রি যদি ক্যান্সার থাকে সেক্ষেত্রে প্রিভেন্টিভ সার্জারি, অনেক ক্ষেত্রে ক্যান্সার না হলেও সার্জারি করা হয়। টাইপস অফ ক্যান্সার থেরাপি, আচ্ছা, রেডিয়েশন থেরাপি তো আছেই। রেডিয়েশন বিম, এক্সটার্নাল বিম রেডিয়েশন থেরাপি, ইন্টারনাল থেরাপি, কেমোথেরাপি, যেটা আমরা বি ফার্মে বেশি করে পড়া হয় কেমোথেরাপি। এখানে বিভিন্ন অপশনস আছে, ভ্যারাইটি অফ ড্রাগস আর অ্যাভেলেবেল। এগুলো ক্লাসিফিকেশন আছে, কেমিস্ট্রি আছে, এগুলো আমরা আলোচনা করেছি। মেকানিজম অফ অ্যালকাইলেটিক এজেন্ট, এখানে অ্যালকাইলেটিক এজেন্ট কিভাবে কাজ করে। এখানে ডিএনএ অ্যালকাইলেশন অ্যাজ ওয়েল অ্যাজ ক্রস লিঙ্কিং অফ ডিএনএ, ঠিক আছে, and DNA scission or DNA cleavage will occur, and separation of two strands of DNA and breakdown of DNA. এবং এখানে মেকানিজমটা আমরা ডিসকাস করেছিলাম। ডিএনএ স্ট্র্যান্ড will be separated out. এর ভিতরে alkylating agent cyclophosphamide is a prodrug, and how this cyclophosphamide is being activated, and after activation this will cause alkylation of DNA, N7 of guanine residue of DNA, and then will cause cross-linking of DNA similar to that of other alkylating agents. Okay, busulfan is another drug and which will cause alkylation in the different fashion, different way. Nitrosourea,
নাইট্রোসিউরিয়েট এখানে আমরা আলোচনা করেছিলাম যে এখানে মিথাইল কার্বনিয়াম আয়ন ফরমেশন হয়, দ্যাট উইল কজ অ্যালকাইলেশন অফ ডিএনএ, দেয়ার উইল বি নো ক্রস লিঙ্কিং। কিন্তু কার্মাস্টিন ভিনাইল কার্বনিয়াম আয়ন, এখানে অ্যালকাইলেশন এন্ড ক্রস লিঙ্কিং ইজ পসিবল। টক্সিসিটি অফ অ্যালকাইলেটিং এজেন্ট, বোন ম্যারো টক্সিসিটি, একটা মেজর টক্সিসিটি মাইলোসাপ্রেশন এন্ড ইমিউনোসাপ্রেশন, মিউকোসাল টক্সিসিটি, ওরাল মিউকোসাল আলসারেশন, intestinal denudation and alopecia. Alopecia that means loss of hair. নিউরোটক্সিসিটি আছে এখানে, বিভিন্ন ধরনের এখানে আছে। আদার্স টক্সিসিটি এগুলো তোমরা দেখে নিতে পারবে। রেজিস্ট্যান্স টু অ্যালকাইলেটিং এজেন্টস, এখানে বিভিন্ন রেজিস্ট্যান্সের বিষয় আছে। রেজিস্ট্যান্সের বিষয় আজকে আমাদের স্লাইডে আছে, ওখানে আরো আমরা একটা আলোচনা করবো। এন্টিমেটাবলয়েডস, মিথোট্রেক্সেট, 5-fluorouracil, 6-mercaptopurine, এগুলো আমরা মেকানিজম ডিসকাস করেছিলাম। এবং থেরাপিউটিক ইউজ, অ্যাডভার্স এফেক্টস। 5-fluorouracil, এখানে thymidite synthetase, the enzyme which is responsible for transfer of a methyl group. তো সেই thymidite synthetase will be blocked by 5-fluorouracil, and DTMP, thymidine base, that means formation of thymidine base will be stopped, will be blocked. এটা আমরা কেমিস্ট্রির মাধ্যমে ডিসকাস করেছিলাম যে এখানে N5, N10, NCH2FH4, দিস ইজ দ্য অ্যাক্টিভ স্পিসিস অফ ফলিক অ্যাসিড। ফলিক অ্যাসিড, তো সেই অ্যাক্টিভ স্পিসিস থেকে কিভাবে মিথাইল ট্রান্সফার হয় ফ্রম সেরিন, দিস মিথাইল গ্রুপ ইজ অবটেন ফ্রম সেরিন, and by the help of the enzyme, when the substrate is 5-fluoro, when substrate is uracil, in that case transfer of a methyl is facilitated. Whereas when 5-fluorouracil is used instead of uracil, 5-fluorouracil will not actually facilitate or will not permit this transfer of methyl. Instead, the enzyme will be blocked. Enzyme will be captured or blocked. So, এটা আমরা আলোচনা করেছিলাম। অ্যাডভার্স এফেক্ট, থেরাপিউটিক ইউজ দেখে দিতে পারবে। ভিনকে অ্যালকালয়েডস আমরা পড়েছিলাম যে ভিনকে অ্যালকালয়েডস একটা প্রোটিন আছে আলফা টিউবুলিন। আলফা টিউবুলিন, ভিনকে অ্যালকালয়েডস এখানে স্ট্রাকচার, দিস ইজ এ ডাইমারিক ফর্ম, ভিনব্লাস্টিন, ভিনক্রিস্টিন, এবং দুটো ডাইটারপিনের ডাইমারিক ফর্ম এটা কেমিস্ট্রির। কন্ডেনসেশন অফ ভিনডোলিন অ্যান্ড ক্যাথারান্থিন, ঠিক আছে। এখানে মেকানিজম অ্যাকশন ছিল যে বেটা টিউবুলিন কে ইনহিবিট করে, এবং বেটা টিউবুলিন ও আলফা টিউবুলিন যে পলিমারাইজেশন বা যে কন্ডেনসেশন হয় সেটা ব্লক করে, অ্যান্ড আলটিমেটলি মাইটোটিক স্পিন্ডেল ফর্মেশন এটা disrupt করে। Mitotic spindle will remain in the cytoplasm, and as a result cell division will not occur. That means mitosis phase এটা interact করে সেল সাইকেলের। এখানে taxane or taxols are other classes of diterpene, terpenoid type drug. Structure is very complex. এখানে হচ্ছে এটা কিন্তু ভিনকে অ্যালকালয়েড, এটাও বেটা টিউবুলিনের সঙ্গে কাজ করে, বাট ইন দিস কেস দিস ড্রাগ উইল কজ পলিমারাইজেশন। That means এটা depolymerization, polymerization, and polymeric form will not be depolymerized, and stable tubule molecules will be there, and there will be no cell division actually. Bleomycin, bleomycin is a peptide type molecule, antibiotic, peptide type antibiotic, and bleomycin এর বিষয় হচ্ছে যে একটা সাইডে ডিএনএ বাইন্ড করে আর একটা সাইডে আয়রন বাইন্ড করে, ফেরাস বাইন্ডিং সাইট, and DNA bleomycin ferrous ferric form, ferric হয়, oxidized form ferric. This complex will then form superoxide and hydroxyl radicals, and which will then ultimately result cleavage of the DNA strand. And in this way, disruption of the DNA strand will occur, especially in the cancerous cell, and as a result, anti-cancer activity will be achieved or obtained. এখানে doxorubicin is another antibiotic. The anthracene derivative, anthracene structure is there. এক্ষেত্রে এখানে সুপার অক্সাইড অ্যানায়ন ফর্মেশন হয়, and cleavage, and as well as
intercalation in the DNA. That means placement or this doxorubicin will remain in between two DNA strand, especially sugar and phosphate residue ভিতরে intercalation হয় and blocks DNA and RNA synthesis. এখান থেকে কোনো DNA RNA synthesis হবে না, replication and other processes will be halted. And another mechanism is binding to cell membranes. This action alters the function of transport processes coupled to phosphatidyl inositol activation and generation of oxygen radicals. And these oxygen radicals will then cause breakdown of strands, single strand scission of DNA. ডক্সোরুবিসিনের এখানে কিছু অ্যাডভার্স এফেক্টস আছে, কার্ডিওটক্সিসিটি এন্ড আদার টক্সিসিটি। আমরা এখান থেকে মূলত আজকের আমাদের এটা শুরু হবে। আরো কিছু অ্যাডিশনাল ড্রাগ আছে, সেই ড্রাগগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। তার ভিতর প্রোটিন টাইরোসিন কাইনেজ ইনহিবিটর। ওকে, সো প্রোটিন টাইরোসিন কাইনেজ ইনহিবিটর, আমরা জানি প্রোটিন পিটে কি কেস, পিটে কি কে protein tyrosine kinase is a very important enzyme. This is a protein and especially work as a molecular switches in the physiological signaling mechanism. ঠিক আছে, and basically a protein tyrosine kinase will cause phosphorylation, will capture a phosphate from ATP থেকে একটা ফসফেট নেওয়ার পরে will cause phosphorylation of various substrate, and এই ফসফোরিলেশনের মাধ্যমে এটা অটো ফসফোরিলেশন বলে, and several tyrosine residues will be phosphorylated and there will be some conformational change of the specific kind of receptors, and that receptor after conformational change will be activated, and that activated receptor will ultimately result some cellular changes, especially stimulation of various genetic process, various transduction pathways, DNA and other synthesis of DNA and other cellular process, and downstream cellular process will be activated, and which will ultimately result cellular growth and proliferation. And in case of cancerous cell যদি এটা হয় সেক্ষেত্রে these processes will be continued and cellular growth proliferation will be continued and uncontrolled way, in uncontrolled way. তো সেটা হচ্ছে প্রোটিন টাইরোসিন কাইনেজ, and that's why এই প্রোটিন টাইরোসিন কাইনেজ in normal state actually there is some control, and actually সেক্ষেত্রে এই যে transcription and DNA synthesis will be in a control way. However, when there is mutation of the protein tyrosine kinase or alternation of any kind of genetic alternation of the protein PT case, in that case that may cause stimulate the protein tyrosine kinase, and সেই স্টেটটাকে বলা হচ্ছে তখন this molecular switch will be in always on state. Always on state মানে এটা কাজ করতেই থাকবে। Usually in normal case when there is no mutation, there is no genetic alternation, then এখানে on off switch is there. That means এটা কিছুক্ষণ কাজ করবে, কিছুক্ষণ depending on the conditions and requirements of the cellular process. However, when there is mutation, this will be in the on state always, and on state থাকলে যেটা হয় cancer cell, so these proliferative processes and cellular divisions and cellular processes will be continued further and continuously. So that will then ultimately result cancer, uncontrolled proliferation and division of the cell and uncontrolled growth. তো সেটা যেহেতু হচ্ছে in that case, if we target this protein tyrosine kinase, so that may be the one of the options and one of the actually very interesting methods for treating cancers. And especially this protein tyrosine kinase, there are two kinds of protein tyrosine kinase. একটা হচ্ছে receptor tyrosine kinase. A receptor tyrosine kinase basically this is present on the membrane, transmembrane receptor. There are some transmembrane receptors, and receptor transmembrane হলে সেখানে বাইন্ডিং লিগ্যান্ড বাইন্ডিং সাইট থাকবে। সো এটি একটি বিষয়, সেটা হচ্ছে রিসেপ্টর টাইরোসিন কাইনেজ, আরটি কি
S and non-receptor tyrosine kinase NRTKS, and this reside inside the cell. That means not outside the cell but inside the cell. For example, এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, EGFR, epithelial growth factor receptor, ACR, human epithelial growth factor receptor 2, insulin receptor, etc. এটা হচ্ছে রিসেপ্টর টাইরোসিন কাইনেস। আর নন রিসেপ্টর টাইরোসিন কাইনেস টাইপ প্রোটিন যেটা হচ্ছে জ্যাক এসআরসি এবিএল প্রোটিন, এগুলোর অবশ্য অ্যাব্রিভিয়েটেড ফর্ম, এটার ফুল ফর্মটা এই মুহূর্তে আমি বলতে পারছি না, তোমরা দরকার হলে দেখে নিও। এগুলো হচ্ছে প্রমিনেন্ট প্রোটিনস হুইচ আর ইনভলভ ইন ভেরিয়াস সেলুলার ডাউনস্ট্রিম সেলুলার প্রসেসেস। তো এই প্রোটিনগুলো সাধারণত এই ধরনের টাইরোসিন কাইনেস এটা ইনভলভ থাকে। দ্যাট মিনস এটা এক্সট্রা সেলুলার অর ইন্ট্রাসেলুলার প্রসেসেস। তো প্রোটিন টাইরোসিন কাইনেস হিসেবে বিভিন্ন ধরনের ড্রাগ আছে, এটাকে ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন হিসাবে আছে। এবং ফার্স্ট জেনারেশন আর রিভার্সিবল টাইপ অ্যান্ড এটিপি কম্পিটিটিভ টাইপ। দ্যাট মিনস এটিপি বাইন্ড যেখানে করে, এখানে বেসিক্যালি ফসফোরিলেশন হয়। এই ফসফোরিলেশনটাকে প্রিভেন্ট করার জন্য, ফসফোরিলেশন ইজ অ্যাকমপ্লিশড বাই এটিপি, এবং আমরা নেক্সট স্লাইডে যখন এর মেকানিজমটা আছে সেখানে ক্লিয়ার হয়ে যাবে এটা। তো এই ধরনের ড্রাগ হচ্ছে ইমার্টিনিব। আর সেকেন্ড জেনারেশন যেটা আছে, ইরিভার্সিবল কোভ্যালেন্ট ইনহিবিটরস ডিজাইন টু ওভারকাম ইনিশিয়াল রেজিস্ট্যান্স, বিকজ ফার্স্ট জেনারেশন ড্রাগস এগুলো আস্তে আস্তে রেজিস্ট্যান্স হয়ে যায়। মোস্টলি ক্যান্সারাস সেল মে প্রডিউস সাম মেকানিজম টু ওভারকাম দ্য actually overcome the action of the imatinib and other drugs. And to overcome this resistance, drug resistance, second generation was developed, and nilotinib is one of them. এছাড়া আরো কিছু ড্রাগ আছে, এখানে রিপ্রেজেন্টেটিভ স্ট্রাকচার আছে নিলোটিনিব। স্ট্রাকচার গুলো অত বেশি সহজ না, একটু কমপ্লেক্স এন্ড কোনো সিমিলারিটি নাই। যাই হোক, এগুলো মোটামুটি ফার্মাকোলজি। তারপর আমরা চেহারাটা তো আমাদের দেখতে হবে যে ড্রাগটা কি রকম। স্মল মলিকুল এগুলো আর কি, ঠিক আছে, স্মল মলিকুল। প্রোটিন টাইরোসিন কাইনেজ ইনহিবিটর কিন্তু স্মল মলিকুল আছে, আবার মনোক্লোনাল অ্যান্টিবডি বিগ মলিকুল আছে, সেগুলো আমরা যাচ্ছি, কিন্তু এগুলো আমরা স্মল মলিকুল এখানে বলছি। থার্ড জেনারেশনে কিছু ড্রাগ আছে, যেমন ওসিমারটিনিব একটা ড্রাগ আছে থার্ড জেনারেশন। এক্ষেত্রে রেজিস্ট্যান্ট, অল রেজিস্ট্যান্ট টাইপ মানে প্রোটিন কাইনেজ ইনহিবিটর, প্রোটিন কাইনেজ যেগুলো রেজিস্ট্যান্ট টাইপ তার এগেনস্টে এটা এফেক্টিভ থার্ড জেনারেশন এই ড্রাগগুলো। আচ্ছা, এখন এই ড্রাগগুলো প্রোটিন কাইনেজ ইনহিবিটর ইমার্টিনিব, এখানে রিপ্রেজেন্টেটিভ মেকানিজম অফ অ্যাকশন এখানে ভেরি সিম্পল মেকানিজম। এটা ট্রেড নেম হচ্ছে গ্লিভ্যাক, বেসিক্যালি বিসিআর এবিএল প্রোটিন। বিসিআর এবিএল কমপ্লেক্স অফ বিসিআর জিন অ্যান্ড এবিএল, অ্যান্ড বিসিআর জিন আর এবিএল জিন হচ্ছে, এটা ক্রোমোজোমের 9 and 22 caused by translocation between chromosomes 9 and 22, resulting in the fusion of ABL1 gene from chromosome 9 and BCR gene from chromosome 22. So this kind of BCR ABL gene will produce a specific kind of protein, and that is known as BCR ABL protein. And this BCR ABL protein is known to produce cancerous cell, is a causative agent for cancer. সো এই বিসিআর এবিএল জিনটাকে যদি টার্গেট করা যায়, বেসিক্যালি দিস বিসিআর এবিএল জিন ইজ অ্যাক্টিভেটেড বাই ফসফোরাইলেশন, অ্যান্ড ফসফোরিলেশন উইল অকার বাই দ্য হেল্প অফ এটিপি। সো দেয়ার ইজ এটিপি বাইন্ডিং সাইট। এই যে এটিপি বাইন্ডিং সাইট এখানে দেখা যাচ্ছে, এই এটিপি বাইন্ডিং সাইটে এটিপি যখন বাইন্ড করে তখন সারফেসে এক ধরনের প্রোটিন থাকে, বিসিআর এবিএল প্রোটিন, দ্যাট উইল বি ফসফোরাইলেটেড অ্যান্ড উইল বি অ্যাক্টিভেটেড। অ্যান্ড অ্যাক্টিভেটেড হওয়ার পরে এর ডাউনস্ট্রিম যে প্রসেসগুলো আছে, দ্যাট উইল বি অ্যাক্টিভেটেড, অ্যান্ড আলটিমেটলি অ্যাপোপ্টোসিস উইল বি ডিক্রিজ। অ্যাপোপ্টোসিস মানে প্রোগ্রাম সেল ডেথ। তো যে কোনো সেলের অ্যাপোপ্টোসিস হয় মানে একটা কন্ট্রোল ওয়েতে, যাতে সেল কিছুদিন থাকার পর সেটা সেল আলটিমেটলি সেল ডেথ হয়ে যায়, নতুন সেল সেখানে রিপ্লেস হয়। সো দিস প্রসেস, ওয়েন দিস প্রসেস ইজ স্টপ, দ্যাট মিনস সেল উইল বি ইন দ্য proliferative stage, and cell, large number of cell will be accumulated, and which is a cancerous cell, one of the property of the cancerous cell. So VCR ABL cell যখন phosphorylation বন্ধ হয়ে যায়, in that case cellular growth and downstream processes are halted. তো এই ক্ষেত্রে গ্লিব্যাক যেটা করে ভাই, ইমাটিনিব উইল জাস্ট compete with ATP, competitive binding of the binding site of the BCR ABL protein, and imatinib
উইন ওভার দ্য গেম। ইমাটিনিব এখানে মানে এফিনিটি ইজ হায়ার দ্যান দ্যাট অফ এটিপি, অ্যান্ড এটিপি থেকে বাইন্ডিং এফিনিটি ইজ হাই, অ্যান্ড দ্যাটস ওয়াই phosphorylation of the specific kind of BCR-ABL protein will not occur. And this is the main point that will ultimately result or stop proliferation and further progression to the of the cancer cell and growth of the cancer cell. Okay. So this is the mechanism. Unwanted effects এর ভিতরে এখানে কিছু কিছু আছে, include gastrointestinal symptoms, pain, diarrhea, nausea, fatigue, headaches, and some rashes. রেজিস্ট্যান্সের ক্ষেত্রে বলা হয়েছে রেজিস্ট্যান্স টু ইমাটিনিব রিজাল্টিং ফ্রম মিউটেশন অফ দি কাইনেজ জিন ইজ গ্রোয়িং এ প্রবলেম। সো এর ফার্স্ট জেনারেশন এটা রেজিস্ট্যান্স হয়, এটা কাইনেজে যখন মিউটেশনের কারণে এটা রেজিস্ট্যান্স হতে পারে। আচ্ছা, এখানে এপিডার্মাল গ্রোথ ফ্যাক্টর রিসেপ্টরস, ইজিআরএফ ইনহিবিটরস। ওকে, এখানে কিছু স্মল মলিকুল আছে, এখানে কিছু বিগ মলিকুল আছে, মনোক্লোনাল অ্যান্টিবডি আছে। ইজিএফআর এটা সাধারণত ইআরবি বি ফ্যামিলি, ট্রান্সমেমব্রেন রিসেপ্টর টাইরোসিন কাইরেস, এটাকে ACR1 বলা হয়, হিউম্যান এপিডার্মাল রিসেপ্টর টাইপ 1। আচ্ছা, এটা সাধারণত ট্রান্সমেমব্রেন একটা রিসেপ্টর ইজিএফআর, এবং জাস্ট লাইক ইনসুলিন রিসেপ্টর, structure is similar to that of insulin receptor. That means there is ligand binding domain outside the cell. এটা সেলের ভিতর বিদ্ধ অবস্থা থাকে এবং আউটসাইডে লিগ্যান্ড বাইন্ডিং ডোমেন থাকে, এন্ড দিস টাইপ অফ রিসেপ্টর ওয়ার্ক বাই ডাইমারাইজেশন লাইক ইনসুলিন রিসেপ্টর। দ্যাট মিনস এখানে লিগ্যান্ড হচ্ছে ইজিএফ, এপিডার্মাল গ্রোথ ফ্যাক্টর, ইজিএফ। সো এখানে সাধারণত দুই ধরনের ড্রাগ আছে, টু সেপারেট ক্লাসেস অফ ইজিএফআর ইনহিবিটরস। একটা হচ্ছে স্মল মলিকুল আর্লোটিনিব অ্যান্ড জেপিটিনিব, এখানে স্ট্রাকচার আর্লোটিনিব অ্যান্ড জেপিটিনিব দেওয়া আছে। আচ্ছা, and monoclonal antibodies, cetuximab and panitumumab, monoclonal, big molecule, large molecule, monoclonal antibody. আচ্ছা, এখন ইজিএফআর ইনহিবিটর জেপিটিনিবের মেকানিজম এখানে ভেরি সিম্পল। এখানে যে সিগন্যালিং পাথওয়েটা দেখানো হয়েছে, ফর এক্সাম্পল EGFR, this is EGFR, okay, transmembrane receptor, tyrosine kinase domain. So whenever this receptor is activated by the action of EGF, epidermal growth factor, then usually initially this will be dimerized, and dimerization মাধ্যমে tyrosine kinase domain will be activated. And tyrosine kinase, what is the function of tyrosine kinase? By the help of ATP, phosphorylation occur. Phosphorylation of several tyrosine residues will be commenced. Okay, তো ফসফোরিলেশন যখন হবে, দেন টাইরোসিন রেসিডিউ, এই ফসফোরিলেশনটাকে বলা হয় অটোফসফোরিলেশন। দিস ইজ নোন অ্যাজ অটোফসফোরিলেশন, and this cascade autophosphorylation will ultimately result activation of the EGFR, epidermal growth factor receptor will be activated, এবং অ্যাক্টিভেশন হওয়ার পর দ্যাট উইল দেন অ্যাক্টিভেট দ্য ডাউনস্ট্রিম সিগন্যালিং পাথওয়ে। এবং ডাউনস্ট্রিম সিগন্যালিং পাথওয়ে এখানে দুটো পাথওয়ে বলা আছে, একটা হচ্ছে র্যাস ম্যাপ কাইনেস আর্ক পাথওয়ে। আচ্ছা, র্যাস ম্যাপ কাইনেস আর্ক পাথওয়ে, এবং এই প্রোটিনগুলো, এই ডাউনস্ট্রিম এই প্রোটিনগুলো যখন অ্যাক্টিভেটেড হয় gradually and serially, then ultimately the function of these proteins are to decrease apoptosis and increase proliferation of the cell. That means এর মাধ্যমে হয় কি, ক্যান্সারাস সেলে এই মেকানিজমটা যখন ঘটে, ইন দ্যাট কেস অ্যাপোপ্টোসিস উইল বি ডিক্রিজ অ্যান্ড প্রলিফারেশন উইল বি ইনক্রিজড, হুইচ মিনস দেয়ার উইল বি র্যাপিড গ্রোথ অফ দ্য ক্যান্সার সেল and rapid proliferation and growth of the cancer cell. Cancer will be spread more and more and will be bigger. And another pathway is PI3K and AKT. This is another signaling molecules, signaling proteins inside the downstream pathway, and which will ultimately gradually and
sequentially will ultimately result stimulation of mTOR, and mTOR has the similar functions, proliferation and decrease apoptosis. So in this way, actually, in the cancerous cell, apoptosis decrease, proliferation increase, which means cancer cell will be proliferated and will cancer growth will occur and will be spread. And all cancerous procedure, all processes of oncogenesis will be inspired. However, when EGFR inhibitor, gefitinib or allotinib is used, which will then interact with the ligand binding site. Ligand binding site EGF যেখানে bind করে সেখানে bind করবে। না না না, এখানে ভুল হয়ে গেছে। Ligand binding site না। This gefitinib will ultimately interact, uh, will be obstruct the tyrosine, phosphorylation of the tyrosine. That means tyrosine kinase. Tyrosine kinase এখানে bind করবে enzymatic site, not the external ligand binding site. Gefitinib, ওটা হচ্ছে cetuximab করে থাকে, monoclonal antibody. So gefitinib will bind with the tyrosine kinase and will prevent phosphorylation of the tyrosine kinase. যখন tyrosine kinase phosphorylation হবে না, ultimately এখানে dimerization হলেও ultimately this EGFR will not be activated, and যখন activated হবে না, then downstream signaling pathways will be obstructed or disrupted. তো downstream signaling pathway না হলে ultimately apoptosis and proliferation, decrease apoptosis and proliferation, এই বিষয়টা ঘটবে না. So in this way, what will be the fate of this EGFR? অনেক সময় this EGFR dimerase form internalization of the receptors inside the cell and damage of the receptor damage হয়ে যায়. So এরকম একটা রিসেপ্টর তো থাকবে না, অনেকগুলো রিসেপ্টর থাকবে. So gefitinib will ultimately result, will obstruct the protein kinase activity, intracellular protein kinase activity, and prevent activation of the EGFR. So this is the mechanism of action. এখন এটা এখানে লেখা আছে। এখন আমরা নেক্সট স্লাইডে যেতে পারি। এটার থেরাপিউটিক ইউজ লাং ক্যান্সার ইউজ করা হয়, প্রচুর ইউজ আছে। এটার অ্যাডভার্স এফেক্টস ডায়রিয়া অ্যান্ড papular rash occurring 50% patient. Other side effects: dry skin, nausea, vomiting, pruritus, anorexia, and fatigue. And interstitial lung disease, often associated with symptoms of cough and dyspnea in less than 2% patient. Okay. এখন cetuximab, this is another EGFR inhibitor, এবং এটা স্মল মলিকুল না বিগ মলিকুল। এই ক্ষেত্রে এটা ব্লকেড হয় হচ্ছে এক্সটার্নাল বাইন্ডিং সাইটে। cetuximab is an antibody, okay, monoclonal antibody, and especially এটা bind করে in the external binding domain or binding site of the receptor, EGFR receptor. তো এখানে EGFR receptor যদি external binding site bind করে, in that case tyrosine kinase activity will not be operative. There will be no tyrosine kinase activity, and activation of the EGFR will be absent. Activation হবে না, and all downstream procedure, MAP kinase and যে procedure EGFR যে procedure আছে, all procedure will be halted. এটি একটি বিষয়, ব্লকেট অফ দ্য EGFR। এছাড়া কিছু অ্যাডিশনাল মেকানিজম আছে এই cetuximab-এর, সেটা বলা হয়েছে সেল সাইকেল অ্যারেস্ট। এটা not only that, cell cycle arrest, the drug stops tumor cell division by arresting the cell cycle in G1 phase. G1 phase এটা অ্যারেস্ট করবে, causing the cancer cells to undergo apoptosis. যখন G1 ফেজে একটা সেল সাইকেল, সেল ডিভিশন বা সেল সাইকেলের G1 ফেজে এটা স্টপ হয়ে যাবে, then that will ultimately result apoptosis, will stimulate the apoptotic process. ইমিউন সিস্টেম এনগেজমেন্ট, এটা আরেকটা বিষয় হচ্ছে যে এই cetuximab will also inspire the natural killer cell, natural immune system to destroy the cancer cell.
সো সরাসরি ক্যান্সার সেল ডিস্ট্রয় করার জন্য ন্যাচারাল যে কিলার মেকানিজম আছে, সেই ইমিউন সিস্টেমটাকে এটা স্টিমুলেট করে। আর একটা মেকানিজম আছে ইনহিবিটিং এনজিওজেনেসিস বলা হয়েছে। যে এনজিওজেনেসিস, যদিও আমরা জানি যে ক্যান্সারের আসলে প্রোগ্রেশন জন্য এনজিওজেনেসিস ইজ ওয়ান অফ দ্য very important step. Okay, and metastasis is, this is very important, and for the survival of the cancer cell, because angiogenesis ultimately result supply of the nutrient and blood to the cancerous cell. তো সেই জায়গায়ও কিন্তু এটা অবস্ট্রাক্ট করে, ডিক্রিজেস দ্য প্রোডাকশন অফ প্রো এনজিওজেনিক ফ্যাক্টর such as VEGF and IL interleukinate, vascular endothelial growth factor and interleukin, limiting the formation of new blood vessels that the tumor needs to grow. So it was a cetuximab that mechanism of actions. That means diverse mechanism of actions, variety of ways. Cetuximab will actually interfere growth of cancer or inhibit the cancerous cell proliferation. আচ্ছা, নেক্সট আমরা ইমিউনোথেরাপি ইন ক্যান্সার, আমরা বিভিন্ন ধরনের কেমোথেরাপি এন্ড আদার প্রসেসেস আমরা আলোচনা করেছি। এখন ইমিউনোথেরাপি নিয়ে একটু বলতে হবে। যদিও ইমিউনোথেরাপির ভিতর মনোক্লোনাল অ্যান্টিবডি অলরেডি সেটুক্সিম্যাব আমরা ডিসকাস করেছি, দ্যাট ইজ ওয়ান, দ্যাটস পার্ট অফ ইমিউনোথেরাপি। সো রিসেন্টলি ইমিউনোথেরাপি ইজ ভেরি মাচ প্রমিনেন্ট ইন ক্যান্সার ট্রিটমেন্ট। Immunotherapy means use of biological system, body's use of body's immune system to destroy the cancerous cell. This is the technique. That means this is a biological therapy, biologics, some kind of biologics molecule, especially monoclonal antibody, T cell, immune system ke T cell যদি ইউজ করা হয়, বা ভ্যাকসিন টাইপ অফ থেরাপি। তো এখন এখানে বলা হয়েছে বেসিক্যালি ইমিউন সিস্টেম তো আমাদের বডিতে কাজ করছেই। যে কোনো ফরেন মেটেরিয়ালস বা ক্যান্সারাস সেল হলে ইমিউন সিস্টেম অ্যাটাক করবেই। হাউএভার ক্যান্সারাস সেল ইজ ভেরি মাচ স্মার্ট, and cancerous cells sometimes uh, produce some mechanisms to survive from and ইমিউন সিস্টেম, এবং ইমিউন সিস্টেমকে অনেক সময় ফাঁকি দেয়। ইমিউন সিস্টেমটাকে সে এমন ভাবে মডিফাইড ওয়েতে চলে আসে ক্যান্সারাস সেলগুলো, ইমিউন সিস্টেমটাকে ধোকা দেয়, ফাঁকি দেয়। তো সেক্ষেত্রে বলা হয়েছে ইভেন দো দি ইমিউন সিস্টেম ক্যান প্রিভেন্ট অর স্লো ক্যান্সার গ্রোথ, ক্যান্সার সেলস হ্যাভ ওয়েজ টু অ্যাভয়েড ডিস্ট্রাকশন বাই দি ইমিউন সিস্টেম। ফর এক্সাম্পল, cancer cells may have genetic changes that make them less visible to the immune system. This is one way. The immune system টাকে ফাঁকি দিতে পারে, হ্যাঁ, জেনেটিক চেঞ্জের মাধ্যমে ক্যান্সার সেল হ্যাভ প্রোটিনস অন দিয়ার সারফেস দ্যাট টার্ন অফ ইমিউন সেলস। এদের সারফেসে কিছু প্রোটিন থাকতে পারে, প্রোটিন জেনারেট করে, যেটা ইমিউন সিস্টেমটাকে টার্ন অফ করে দিতে পারে। ওকে, ক্যান্সার সেল সার্ভাইভ করে এভাবে। Change the normal cells around the tumor so they interfere with how the immune system responds to the cancer cells. So এই তিনটা ওয়েতে ক্যান্সার সেলস মে প্রোটেক্ট itself and its cellular process from the immune system and survive. And in this case, immunotherapy may be one of the prominent options to fight against cancer, to break down this protective mechanism. Types of immunotherapy. First one is monoclonal antibodies, যেটা আমরা একটু ডিসকাস করেছি, এটাকে থেরাপিউটিক অ্যান্টিবডিজ বলা হয়। And these are some specific kind of molecules which are designed to bind with a specific kind of target molecules on the cancer cells. And target molecular সঙ্গে bind করবে অ্যান্টিবডি গুলো, and that will then cause either halt the proliferative procedure or distract the cancerous cell. একটা হচ্ছে ইমিউন চেকপয়েন্ট ইনহিবিটরস। ইমিউন চেকপয়েন্ট অ্যাকচুয়ালি ইমিউন সেলগুলো, আমাদের যে টি সেল আছে, আমাদের টি সেলগুলো কিন্তু আমাদের সেলগুলোকে অ্যাটাক করে, ডিস্ট্রয় করে। বাট আমাদের নর্মাল সেলগুলোকে যদি টি সেল অ্যাটাক করে থাকে, তাহলে তো সবগুলো ডিস্ট্রাকশন হয়ে গেলে ওদের সব সেল ল্যাপস হয়ে যাবে। সো দেয়ার ইজ এ চেক পয়েন্ট, দ্যাট মিনস অফ অন সুইচেস অফ দ্য
there is a off on switch mechanism, and there are some proteins which will mediate as off on switch, and that's why সেল কিছু মারা যাচ্ছে, সেল কিছু থাকছে, এবং সেল উইল বি প্রোটেক্টেড ইন দ্যাট মেকানিজমস, and this is the normal procedures, normal cellular process. So in case of cancerous cell, অনেক সময় যেটা হয়, immune checkpoint inhibition, the normal cellular off on system, off on system will not work. এটা সবসময় অন স্টেপে থাকবে, বা না, এটা অফ স্টেজে চলে আসবে। দ্যাট মিনস ক্যান্সার সেল উইল ক্রিয়েট সাম মেকানিজম বাই দেমসেলভস টু প্রোটেক্ট দেমসেলভ ফ্রম দ্য immune cells, that means from the T cells, and will survive. So সেক্ষেত্রে immune checkpoint inhibitor, checkpoint by the mechanism of the immune checkpoint, that means immune checkpoint will be strong, very much strong in that case, and this checkpoint will prevent T cell to destroy the cancer cell. And in that case, checkpoint inhibitors may be one of the very important strategy to destroy that kind of cancerous cell. So সেই ধরনের অপশনস একটা আছে। একটা হচ্ছে টি সেল ট্রান্সফার থেরাপি। টি সেল ট্রান্সফার থেরাপি হচ্ছে এটা যে কোনো ক্যান্সারাস সেল, এটা ইনভিভো ক্যান্সারাস সেল থেকে নিয়ে এখান থেকে যে টি সেল গুলো আছে এগুলো আইসোলেশন করা হয়, এবং আইসোলেশন করে এখানে ল্যাবরেটরিতে টেস্ট করা হয় যে হুইচ টি সেল ইজ মোস্ট এফেক্টিভ এগেনস্ট দ্য স্পেসিফিক টাইপ অফ ক্যান্সারাস সেল, এবং সেই সেলটাকে তখন লার্জ স্কেলে গ্রো করা হয় এবং সেটা তখন ইনজেক্ট করা হয় আবার। দ্যাট মিনস শরীর থেকে এটা নিয়ে এসে এক্স ভিভো এটাকে বলে, আবার কাজ করার পরে সেটা সেই সেলটাকে তৈরি করার পরে সেটা আবার পুশ করা হয়, and that will destroy the cancer cell. This is, and vaccines আমরা জানি ভ্যাকসিন ইজ ভ্যাকসিন এগেনস্ট ক্যান্সার, এগুলো এখন হচ্ছে, যদিও ভ্যাকসিন বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের ইনফেকশাস ডিজিজের ক্ষেত্রে হয়, এবং ক্যান্সারের ক্ষেত্রে ভ্যাকসিন অলরেডি অনেক ভ্যাকসিন পাইপলাইনে আছে ইমিউন সিস্টেমটাকে বুস্ট করার জন্য, সো দ্যাট ইমিউন সিস্টেম উইল ডিস্ট্রয় দ্য ক্যান্সারাস সেল। তো মনোক্লোনাল অ্যান্টিবডিজ তো আমরা জানি, এখানে বিভিন্ন ধরনের ড্রাগ আছে। তো এই ড্রাগগুলো সাধারণত ট্রাস্টুজুমাব, সেটুক্সিম্যাব তো আমরা আলোচনা করলাম, এখানে ওই একই জিনিস। বেভাবসিজুম্যাব, এখানে তিনটা ড্রাগ, ইমাটিনিব আমরা সেটি স্মল মলিকুল। সো এখানে বেসিক্যালি HER2, হিউম্যান এপিডার্মাল গ্রোথ ফ্যাক্টর রিসেপ্টর প্রোটিন 2, এটা এক্সটার্নাল বাইন্ডিং ডোমেন আছে, বাইন্ডিং সাইট আছে, আবার EGFR আছে, VEGFR, ভাস্কুলার এন্ডোথেলিয়াল গ্রোথ ফ্যাক্টর রিসেপ্টর। সো এখানে শুধুমাত্র বেভাসিজুমাব will bind with the specific kind of ligand, not with the receptor. Or cetuximab and transjumab will bind with the receptor binding site and will block the receptor, whereas bevacizumab will bind with the ligand, VEGF ligand, and protect the ligand binding with a specific kind of receptor. And receptor সঙ্গে downstream যে procedure আছে, downstream signaling procedure will be ultimately result proliferation and decrease apoptosis. So in this way, this kind of drug, monoclonal antibody, will actually disturb or decrease the proliferation of the cancerous cell as well as growth of the cancer. Third technique is the second technique, immune checkpoint inhibitors. Immune checkpoint inhibitors বেসিক্যালি এখানে নর্মাল সেল এবং ক্যান্সারাস সেল, নর্মাল সেলে এক ধরনের প্রোটিন থাকে এবং সেটা ক্যান্সারাস সেলেও থাকে, এবং আমাদের যে টি সেল আছে টি সেলে PD-1 থাকে, PD-1, and ক্যান্সারাস সেলে PDL-1 থাকে, and T cell will distract the cancerous cell. লেফট সাইড যে ফিগারটা আছে এখানে, this is cancer cell tumor cell. So this is T cell receptor. Okay, so antigen and antibody, T cell, and T cell will distract the tumor cell in normal case. কিন্তু tumor cell will actually produce protein PDL-1, PDL-1
এই PD-L1 will bind with PD-1. এটা হচ্ছে ইমিউন চেক পয়েন্ট। ইমিউন চেক পয়েন্ট, তো ইমিউন চেক পয়েন্ট যখন PD-L1 PD-1 এর সঙ্গে বাইন্ড করবে, দেন this T cell will not be able to distract this tumor cell, কারণ এখানে কিন্তু লক হয়ে গেছে। So T cell cannot approach to the tumor cell to distract it, to destroy it. Okay, and in this way tumor cell may survive. তো এই চেক পয়েন্ট, এই মেকানিজমটা, এটা এখানে টিউমার সেলে দেখানো হচ্ছে, বাট দিস ইজ এ কমন প্রসিডিওর, দিস ইজ নর্মাল প্রসিডিওর ফর দ্য সেলুলার প্রসেস, নর্মাল সেল, এন্ড ইন দিস ওয়ে সেল উইল সার্ভাইভ, নর্মাল সেল উইল সার্ভাইভ। তো নর্মাল সেল সার্ভাইভ করে, দ্যাট ইজ ওকে, বিকজ সেখানে অ্যাপোপ্টোটিক প্রসিডিওর আছে, বিভিন্ন প্রসিডিওরের মাধ্যমে সেল ডেথ হচ্ছে, সো দেয়ার উইল বি কন্ট্রোলড গ্রোথ এন্ড কন্ট্রোলড proliferation of the normal cell. However, when this same mechanism will occur to the tumor cell, then what will happen? If tumor cell can create this kind of mechanism, or can acquire this kind of mechanism by producing PD-L1, then tumor cell will survive, and tumor cell will cause rapid growth and proliferation, and এভাবে টিউমার গ্রোথটা হয়ে যাবে। সো এই প্রসেসটাকে যদি হল্ট করতে হয়, সেক্ষেত্রে ইমিউন চেকপয়েন্ট ইনহিবিটার্স ক্যান বি ইউজড। এন্ড রাইট সাইডে ফিগারে দেখানো হচ্ছে যে এখানে ইমিউন, সেটা হতে পারে PD-L1 ইনহিবিটর হতে পারে, বা PD-1 ইনহিবিটর, হোয়াট এভার ইট মে বি। যদি ইনহিবিট করে দেওয়া যায়, ইন দ্যাট কেস দিস কাইন্ড অফ ইন্টারাকশন PD-L1 and PD-1 প্রোটিন, দিস কাইন্ড অফ, এটা হচ্ছে চেক পয়েন্ট প্রোটিন, দিস আর নোন অ্যাজ চেক পয়েন্ট প্রোটিন, দিস চেক পয়েন্ট প্রোটিন উইল নট interact with each other, and in that case T cell can distract the tumor cell easily, because there is no obstruction, or there is no protection, there is no checkpoint, no checking. Okay, and T cell will be then available to destroy the tumor cell, and tumor cell death will occur. So this is the mechanism, and in this way immune checkpoint inhibitors can be used for the treatment of variety of cancers to destroy the various tumor cells. সো চেকপয়েন্ট ইনহিবিটরস হিসাবে এখানে বিভিন্ন ধরনের প্রোগ্রাম সেল ডেথ প্রোটিন 1, এটা PD-1, বিভিন্ন ড্রাগ আছে, নিভোলুম্যাব, পেমব্রোলিজুমাব। অ্যানাদার চেকপয়েন্ট ইজ CTLA4, এটা আরেকটা চেকপয়েন্ট, এটা হচ্ছে সাইটোটক্সিক টি লিম্ফোসাইট অ্যাসোসিয়েটেড প্রোটিন 4। এখানে যে ড্রাগটা আছে এই চেকপয়েন্টের এগেনস্টে ইনহিবিটর হিসাবে ইপিলিমুম্যাব, সবগুলো অ্যান্টিবডি। PD-L1, program cell death ligand 1, atezolizumab, abilumab, and LAG3 is another lymphocyte activation gene 3. এক্ষেত্রে relatlimab. That means এক এক ধরনের চেক পয়েন্টের জন্য এক এক ধরনের অ্যান্টিবডি has been developed, because structural requirements, so that it can bind with that specific kind of the checkpoint. সেক্ষেত্রে structural antibody structural requirements is required, and that's why same drug may not be effective for all kind of checkpoint. এটা হতে পারে। তো মেকানিজম তো আমরা বলছি ওই একই জিনিস। এটা ব্রড থেরাপিউটিক অপশন আছে এই চেকপয়েন্ট ইনহিবিটরের, অনেক ধরনের ক্যান্সার এটা ইউজ করা যায়। এই চেকপয়েন্ট ইনহিবিটর ইজ ভেরি মাচ ইমিউনোথেরাপির ভিতর প্রমিনেন্ট থেরাপিউটিক অপশন। এবং এখানে লিস্ট দেখে বোঝা যাচ্ছে যে ভ্যারাইটি অফ ক্যান্সার্স ক্যান বি actually treated, or indication of this checkpoint inhibitors actually is very broad, and several cancers can be actually treated by this checkpoint inhibitors. Breast cancer, bladder cancer, অনেকগুলো আছে এখানে, most of the cancers. Side effects আছে, এটার ভালো সাইড এফেক্টস আছে। Checkpoint inhibitor drug boost all the immune cells, not just the ones that target cancer. This may cause inflammation in different parts of the body, হতে পারে, and সেটা ট্রিটমেন্টের সময় হতে পারে, লেটার অন হতে পারে, and side effects sometimes is life threatening. Okay, and the specific kind of side effects of the checkpoint inhibitors include এখানে skin problems, diarrhea, inflammation of the digestive system, tiredness,
feeling or being sick, loss of appetite, respiratory disturbances, breathlessness, cough, and dyspnea, etc. Inflammation of the lungs, allergic reactions of the drugs, rash, shortness of breath, redness and swelling of the face, and dizziness, etc. Several kinds of সাইড এফেক্টস। আচ্ছা, এখন এখানে আমরা বিভিন্ন ড্রাগ পড়লাম। লাস্ট যেটা আছে রেজিস্ট্যান্স টু অ্যান্টি ক্যান্সার ড্রাগস, যেটা অ্যালকাইলেটিং এজেন্টের ক্ষেত্রে আমরা অলরেডি পড়েছি, বাট অ্যাজ এ হোল ভেরিয়াস কাইন্ডস অফ অ্যান্টি ক্যান্সার ড্রাগের এগেনস্ট রেজিস্ট্যান্সের জন্য the primary resistance হতে পারে absence of response on the first exposure to currently available agents or acquired resistance, and resistance developed during treatment, and that may occur due to the adaptation of the tumor cell to the specific kind of drugs. And drug resistance may occur by variety of ways. এই ফিগারে কিছুটা এখানে বলা আছে যে কি কিভাবে হতে পারে। একটা হতে পারে ডিক্রিসড ড্রাগ আপটেক, আপটেক যদি কোনো কারণে ড্রাগ কমে যায়, স্পেসিফিক কাইন্ড অফ ড্রাগ। ইনক্রিসড ড্রাগ এফ্লাক্স, অনেক সময় ড্রাগ এফ্লাক্স করা হয়, মানে সেলের ভিতর থেকে এটা পুশ করে বাইরে দেওয়া হয়, এফ্লাক্স পাম্প বলে এটাকে, এফ্লাক্সের মাধ্যমে। ড্রাগ কম্পার্টমেন্টালাইজেশন, বিভিন্ন কম্পার্টমেন্টে ড্রাগ যদি সাইট অফ অ্যাকশন ঠিক মতো না যায়। ড্রাগ মেটাবলিজম, সামটাইমস ড্রাগ metabolism may be changed in some cases, or in specific cases, especially in the presence of cancerous cell. Drug metabolism or enzymatic activity may be changed, and that may cause that will affect the metabolic process, and that may be the reason for uh, drug resistance. And drug targets, changes in drug targets increase DNA damage repair. কিছু কিছু ড্রাগ আছে ডিএনএ ড্যামেজ করে, সেই ডিএনএ গুলো আবার, যেমন ডক্সোরুবিসিন, এটা যদি ডিএনএটা রিপেয়ার্ড হয়ে যায় কোনো কারণে, নর্মাল ফিজিওলজিক্যাল প্রসেসে বা নর্মাল রিপেয়ার, ডিএনএ রিপেয়ার মেকানিজম, ইন দ্যাট কেস ইনক্রিজ রেজিস্ট্যান্স টু অ্যাপোপ্টোসিস। তো এগুলো একটা বিভিন্ন কারণ, তো এখানে এটা ডিসক্রিপশন আছে। তো রিডিউসিং দ্য অ্যাবজর্পশন ইনটেক অফ ড্রাগ ইনটু দ্য সেল। এখন আমরা জানি যে এখানে যে বিষয়টা আছে, ড্রাগটা আমরা কিভাবে অ্যাবজর্পশন হয়। ড্রাগ অ্যাবজর্পশন হয় তিনটা মেকানিজম। একটা হচ্ছে প্যাসিভ ডিফিউশন, অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, ফ্যাসিলিটেড ডিফিউশন। এটা তোমরা বিফর্মে পড়েছো। সো সাধারণত in most of the cases, for example, facilitated diffusion and active transporter ক্ষেত্রে some transport protein is required, এবং অনেক সময় ট্রান্সপোর্ট প্রোটিন যদি মিউটেশন হয়ে যায়, স্পেসিফিক ট্রান্সপোর্ট প্রোটিন, সো দ্যাট ট্রান্সপোর্ট প্রোটিন উইল নট ওয়ার্ক প্রপারলি, এবং সেক্ষেত্রে ড্রাগটা কিন্তু এন্ট্রি হবে না, অ্যাবজর্পশন হবে না। এবং অনেক এন্টি ক্যান্সার ড্রাগ আছে স্পেশালি ট্রান্সপোর্ট প্রোটিন এটা ইউজ করে থাকে, এবং সেক্ষেত্রে সেই ট্রান্সপোর্ট প্রোটিন যখন মিউটেটেড হয়ে যায়, mutation will cause, actually will disturb the entry of the drug, and drug concentration in the specific site will be then uh, problematic, then will be questionable, challenging. তো সেই ধরনের একটা এক্সাম্পল দেওয়া আছে যে মিথোট্রেক্সেট, অ্যান্টি ক্যান্সার ড্রাগ। যেমন এটা একটি অ্যান্টি ক্যান্সার ড্রাগ, এটা রেজিস্ট্যান্স হতে পারে যে এক ধরনের হিউম্যান ফোলেট ক্যারিয়ার আছে, HRFC। এই ক্যারিয়ারটা সাধারণত যদি জিন মিউটেশন হয়ে যায় এই ক্যারিয়ারে, ইন দ্যাট কেস, এবং সেটা ঘটে থাকে অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকামিয়াতে, অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকামিয়াতে এই বিষয়টা ঘটে থাকে, মিথোট্রেক্সেট রেজিস্ট্যান্স মে অকার। এবং সেখানে দেখা গেছে মিউটেশন অফ দ্য জি পয়েন্ট অ্যাট নিউক্লিওটাইড 133 and the substitution of lysine by glutamic acid in the first transmembrane domain of HRFC protein reduces the tendency of the drugs to bind with the transporter. So transporter সঙ্গে tendency bind করতে পারে না, so drug intake will be reduced, and that may be actually regarded as drug resistance, সেটা কারণ হতে পারে। নাম্বার টু is changing the drug metabolism. এখন ড্রাগ মেটাবলিজম আমরা জানি ফেজ 1 ফেজ 2 মেটাবলিজমে হয়।
আর কিছু কিছু ক্ষেত্রে প্রোড্রাগ দিলে প্রোড্রাগ অ্যাক্টিভেশন রিকোয়ার্স ড্রাগ মেটাবলিজম। আর স্পেশালি ড্রাগ মেটাবলিজম রিজাল্টস ইনঅ্যাক্টিভেশন অফ দ্য ড্রাগ ইন মোস্ট কেসেস। আমরা জানি যে ড্রাগ মেটাবলিজম হওয়ার পর মোস্ট কেসেস ইনঅ্যাক্টিভেশন হয়, এক্সেপ্ট প্রোড্রাগ। ওকে, সো আমরা তো সবসময় প্রোডাক্ট দিচ্ছি না, তো ইনঅ্যাক্টিভেশন এটা হওয়ার কারণে মেটাবলিক প্রসেস যদি কোনো কারণে ফেজ 1 বা ফেজ 2 metabolic process in some altered physiological conditions, if the metabolic system is changed, especially cytochrome P450, which is actually important for phase 1 metabolism, এবং সাইটোক্রোম P450 যখন এটা হাইলি অ্যাক্টিভ হয়ে যায়, ইন দ্যাট কেস এটা ড্রাগ রেজিস্ট্যান্স হতে পারে। Docetaxel inactivation. Docetaxel, the anti-cancer drug inactivation, is associated with cytochrome P450 activation. Okay. এছাড়া ফেজ 2 রিয়াকশন যেমন গ্লুটাথায়ন, গ্লুকুরোনিক অ্যাসিড, এই ধরনের কেসে স্পেসিফিক এনজাইম আছে যেমন গ্লুটাথায়ন ট্রান্সফিরেজ, গ্লুকুরোলাইড ট্রান্সফিরেজ। এইসব ক্ষেত্রে যদি এই এনজাইম গুলো হাইপার অ্যাক্টিভ হয়ে যায়, ইন দ্যাট কেস দ্যাট মে কজ clearance of the drug will be inspired. That means drug will be cleared up from the body and drug action will be reduced, and drug resistance that may be termed as drug, one kind of drug resistance. এরপরে হতে পারে ডিক্রিজড অ্যাকুমুলেশন, এটা এফ্লাক্স পাম্প, অ্যাকুমুলেশন অফ সাইটোটক্সিক ড্রাগ ইন দ্য সেলস। আচ্ছা, এখানে যেটা আছে, এখানে লেখা আছে বেসিক্যালি এটা হচ্ছে এবিসি ক্যাসেট বলা হয়। এবিসি ক্যাসেটটা কি? এবিসি হচ্ছে এটিপি বাইন্ডিং ক্যাসেট, আর হচ্ছে ট্রান্সমেমব্রেন ডোমেন। তো এফ্লাক্স পাম্পের এই ধরনের একটা মেকানিজম থাকে যেখানে সাবস্ট্রেট বা ড্রাগ গুলো যখন সেলের ভিতরে পৌঁছানো হয়, এটাকে আবার থ্রো আউট করে আউটসাইড। এই থ্রো আউট যে মেকানিজম এখানে বলা আছে, এবং এখানে বিভিন্ন ধরনের ট্রান্সমেমব্রেন এই ডোমেন্সের এবিসি ফ্যামিলি হ্যাজ 3 মেম্বার্স। এখানে 3টা মেম্বার্স, একটা হচ্ছে পি গ্লাইকোপ্রোটিন, মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্স অ্যাসোসিয়েটেড প্রোটিন অ্যান্ড ব্রেস্ট ক্যান্সার রেজিস্ট্যান্স প্রোটিন। 3 ধরনের প্রোটিন সাধারণত এখানে আইডেন্টিফাই করা হয়েছে, হুইচ আর রেসপন্সিবল ফর দিস efflux or exclusion of the drug molecule from inside to outside, and which may be the reason for drug resistance. In this case এখানে এটিপি বাইন্ডিং ডোমেন, যেটাকে বলা হচ্ছে এবিসি ক্যাসেট বলা হচ্ছে, এবিসি ক্যাসেট, যেটা সি মানে ক্যাসেট, এটিপি বাইন্ডিং ক্যাসেট, এটা হচ্ছে নিউট্রিয়েন্ট বাইন্ডিং ডোমেন, এনবিটি। এই যে ক্যাসেটটা সাধারণত নিউট্রিয়েন্ট গুলো বা ড্রাগ এখানে বাইন্ড করে, এবং এটিপি will bind with this NBD and ATP will be hydrolyzed থেকে ATP থেকে ADP formation হবে। In that case substrate or drug molecule will be, by this process, will reverse back, will enter through this cassette। এই ক্যাসেট দিয়ে কিন্তু এটা প্রবেশ করবে, and then ultimately এটা ক্যাসেটের ভিতরে ট্রান্সমেমব্রেন ডোমেনের ভিতরে চলে যাবে, and this transmembrane domain further এটিপি যখন এটা এটিপি থেকে এডিপি হবে, যখন হাইড্রোলাইসিস অফ এটিপি ফার্দার এটিপি হাইড্রোলাইসিস হবে, ইন দ্যাট কেস দিস ড্রাগ উইল বি exclusion of this drug, and drug will be expelled from the transmembrane domain to the outside. That means drug এটা বাইরে efflux করে দেওয়া হচ্ছে। So this is another mechanism uh, by which drug resistance may occur. এই যে এখানে বলা হয়েছে যে আফটার বাইন্ডিং the drug substrate ATP is hydrolyzed, the phosphate group is released, and the energy of ATP hydrolysis leads to change the ABC conformational, then the drug is released into the extracellular space, efflux or vacuum cleaner। এটাকে এফ্লাক্স বলা হয় বা ভ্যাকাম ক্লিনার। ভ্যাকাম ক্লিনার যেভাবে কাজ করে সেভাবে ভিতর থেকে এটা নিয়ে চলে আসে ড্রাগটা। এটাকে এইভাবে বলা হয়েছে এক্সফ্লাক্স অর ভ্যাকুম ক্লিনার। সো ইন দিস ওয়ে রেজিস্ট্যান্স মে অকার। আরো অনেক মেকানিজম আছে। ইনসাফিসিয়েন্ট অ্যাক্টিভেশন অফ দ্য ড্রাগ, এখন প্রোডাগ যদি ইনসাফিসিয়েন্টলি অ্যাক্টিভেটেড হয়, দ্যাট উইল নট ওয়ার্ক। স্পেশালি এটা 5-fluorouracil ক্ষেত্রে এটা দেখা গিয়েছে, বা সাইট্রাবিনের ক্ষেত্রে ফসফোরিলেশন অফ দ্য সাইট্রাবিন, অ্যাক্টিভেশন অফ সাইক্লোফসফামাইড। সাইক্লোফসফামাইড ইজ a prodrug. In that case insufficient or inadequate
activation of the drug will result inappropriate or inadequate action, or which can be termed as resistance to drug. Number five, inhibition of the cell death, apoptosis pathway blocking. So apoptosis is a normal procedure by which actually cell death will occur, and uh, এবং সেক্ষেত্রে যদি কোনো abnormality হয়, and basically apoptosis, necrosis and autophagy, these are three processes will cause cell death. সেক্ষেত্রে apoptosis procedure cell death receptors such as FAS, tumor necrosis factor, TNFR, linker proteins, ক্যাসপেজের 3, 6, 7, 8 এক্সেট্রা ইনভলভমেন্ট। এখানে বিষয়টা হচ্ছে যে মূল বিষয়টা হচ্ছে কিছু জিন আছে, দিস জিন আপ রেগুলেশন অ্যান্ড ডাউন রেগুলেশন অফ সাম জিনস উইল এফেক্ট দিস অ্যাপোপ্টোটিক প্রসেস। কিছু আছে যেটাকে এন্টি অ্যাপোপ্টোপিক জিন বলা হয়, যেমন BCL2 অ্যাক্ট, একেটি, এগুলো হচ্ছে এন্টি অ্যাপোপ্টোপিক জিন। এগুলো যদি আপ রেগুলেশন হয় তাহলে অ্যাপোপ্টোসিস কমে যাবে। Sometimes by some cellular processes these genes will be upregulated, and which will ultimately result diminution of apoptosis. Apoptosis will be reduced, and there are some other genes যেমন যেটাকে বলা হচ্ছে ব্যাক অ্যান্ড ক্যাসপেজ 9, এটাকে প্রি অ্যাপোপ্টোটিক জিন বলা হয়। এই জিনগুলো যদি আপ রেগুলেশন হয়, বা এই জিনগুলো যদি ডাউন রেগুলেশন হয়, আপ রেগুলেশন হলে সমস্যা নেই, ডাউন রেগুলেশন হলে সেক্ষেত্রে apoptosis will be also decreased. That means upregulation of the anti-apoptotic gene and down-regulation of the pre-apoptotic gene will cause the same result. And this may sometimes occur in some cellular processes, and that may be the reason for resistance for some drugs. Enhancing DNA repair. সো অনেক সময় সিসপ্লাটিন, ডক্সোরুবিসিন এই ধরনের ড্রাগ যে ডিএনএ ড্যামেজ করে, বা ব্লিওমাইসিন, this DNA may be repaired by the normal process, and that may be the reason for drug resistance. Altered activity of target, mutation, and changes of expression levels of targets of drug molecules. For example, doxorubicin resistance by modified topoisomerase 2. Targeted structure যদি চেঞ্জ হয়, topoisomerase 2 structure, topoisomerase এর ক্ষেত্রে যেটা হয় যে opening of the DNA and then reconstitution এটা ঘটে থাকে, সেক্ষেত্রে সেটা তখন ডিস্টার্ব হতে পারে এবং এর মাধ্যমে রেজিস্টার্স হতে পারে। জিন অ্যাম্প্লিফিকেশন, কোন স্পেসিফিক জিন যদি সেটা অ্যাম্প্লিফাইড হয় বাই সাম প্রসেসেস, মিউটেশন ইন ভেরিয়াস জিন, P53 জিন বা BCL জিন যদি মিউটেশন হয়, মাইক্রো আরএনএ ইন ক্যান্সার ড্রাগ রেজিস্ট্যান্স। সো মাইক্রো আরএনএ ইজ এ শর্ট আরএনএ, ডাবল স্ট্যান্ডার্ড আরএনএ, 21 নিউক্লিওটাইড আরএনএ, এবং যেটা মাইক্রো আরএনএটা 1998-এ এটা ডিসকভার করা হয়েছে, এবং এর জন্য নোবেল প্রাইজ দেওয়া হয়েছে বিভিন্ন প্রোক্রিয়াট্রিকে। আচ্ছা, এই মাইক্রো আরএনএ টেকনিক, যে আমাদের বডিতে কিছু স্মল আরএনএ আছে, এই আরএনএ গুলো 21 নিউক্লিওটাইড আরএনএ, এন্ড দ্যাট ইজ ওয়ার্কিং ফ্যান্টাস্টিক্যালি ইনসাইড দ্য বডি, এন্ড বিভিন্ন ধরনের কালপ্রিট জিনটাকে এটাকে নক ডাউন করছে এই মাইক্রো আরএনএ। সো এই প্রসেসটা উপর ডিপেন্ড করে এখন সায়েন্টিস্টরা বিভিন্ন আরএনএ বেসড থেরাপিউটিক ড্রাগ আবিষ্কার করছেন, যেমন SIRNA, শর্ট ইন্টারফেরিং আর, ঠিক আছে। যাক, এই মাইক্রো আরএনএ 22 নিউক্লিওটাইড আরএনএস, এবং এটা দেখা গেছে যে ড্রাগ রেজিস্ট্যান্সের এই মাইক্রো আরএনএ কারণ হয়ে থাকে। Small molecules play an important role in the development of chemoselectivity or chemo resistance in different types of cancer. MicroRNA might involve in all the drug resistance mechanism which mentioned above. For example, a microRNA named miRNA 21 is found to be involved in trastuzumab resistance to its target protein. Yeah. আচ্ছা, ক্যান্সার মেটাস্টাসিস, এই বিষয়টা আমরা আলোচনা করেছি, তাও এটা আমরা জানি যে হোয়াট ইজ মেটাস্টাসিস, এবং মেটাস্টাসিস কি কি স্টেপস আছে। স্প্রেড অফ ক্যান্সার টু ভেরিয়াস অর্গানস অর সেলস, এটাই মেটাস্টাসিস।
and that will occur gradually. And process of metastasis আমরা কিন্তু ক্যান্সার প্রোগ্রেশনের ক্ষেত্রে সেটা আলোচনা করেছি, এবং সেখানে several steps: growing into or embedding nearby normal tissue, moving through the walls of nearby lymph nodes, traveling through the lymphatic system, growing in the tissue until teeny tumor forms, causing new blood vessels, এগুলো এনজিওজেনেসিস, এগুলো আছে। মেটাস্ট্যাটিক ক্যান্সারের এখানে এক্সাম্পল দেওয়া আছে। সিমটমস অফ মেটাস্ট্যাটিক ক্যান্সার, এখানে কিছু সিমটমস এগুলো সাধারণত হয়ে থাকে মেটাস্ট্যাসিস হলে। ক্যান্সার যখন মেটাস্ট্যাসিস হয়, লাইফ এক্সপেক্টেন্সি, জেনেটিক প্রিডিসপোজিশন ইন ক্যান্সার, এটা একটা টপিক আছে, যে অনেক সময় জেনেটিক রিজনের কারণে ক্যান্সারটা হয়ে থাকে আর কি, অনেকের হেরিডিটারি রিজন, and because of the genetic makeup the cancer will occur, and এই genetic predisposition সাধারণত a genetic predisposition may also be precipitated by genetic change or mutation by several contributing factors, এবং জেনেটিক প্রিডিসপোজিশনটা সাধারণত জেনেটিক পলিমরফিজম এর মাধ্যমে হয়ে থাকে। যে কোনো একটা জিনের ক্ষেত্রে যদি দেখা যায় যে একটা বেস, যে কোনো একটা বেস চেঞ্জ হয়ে গেছে, নর্মালি যে জিনটা যেরকম থাকা দরকার একটা ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ স্ট্র্যান্ডে, একটা বেস কোনো জায়গায় চেঞ্জ হয়েছে, এবং সেই ধরনের চেঞ্জ অনেকের ক্ষেত্রে অনেক জায়গায় বারবার দেখা যাচ্ছে, তাহলে সেটাকে আমরা পলিমরফ বলে থাকি, পলিমরফিজম। তো এই ধরনের পলিমরফিজম যদি থাকে কোনো কোনো ক্ষেত্রে, দ্যাট মে কজ ক্যান্সার। এটাকে জেনেটিক প্রিডিসপোজিশন বলা যেতে পারে, এবং এটার কন্ট্রিবিউটিং ফ্যাক্টরস হচ্ছে মিউটেশন অফ জিনস, অ্যাকিউট ইলনেস, এনভায়রনমেন্টাল এক্সপোজার্স হতে পারে, লাইক পলুট্যান্টস অ্যান্ড পেস্টিসাইডস। যে কোনো পলুট্যান্টস বা পেস্টিসাইডের মাধ্যমে জিনের যে কোনো একটা বেস, যে কোনো একটা অ্যাডেনিন গুয়ানিন বা যে কোনো একটা বেস যদি চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে, সেটা হতে পারে। এটা এক্সটার্নাল ফ্যাক্টরের মাধ্যমে, ডায়েটারি ফ্যাক্টর হতে পারে, স্মোকিং অর আদার টোবাক্কো ইউজ, অ্যালকোহল ও ড্রাগ অ্যাবিউজ এর মাধ্যমে হতে পারে, হরমোনাল চেঞ্জ, সার্জারির কারণে হতে পারে, লং টার্ম স্লিপ ডিপ্রাইভেশন, এসব কারণে এই জেনেটিক চেঞ্জটা হতে পারে। এটাকে জেনেটিক প্রিডিসপোজিশন, এবং তার কারণেই ক্যান্সার হয়ে যায়, তো সেটাকে বলা হচ্ছে। ঠিক আছে। আহ, আচ্ছা, এটা আমার মনে হয় যে বিভিন্ন ক্যান্সার টাইপস এবং জিনস অ্যাসোসিয়েটেড উইথ ক্যান্সার, এটা আগে। জেনেটিক টেস্টিং মে হেল্প টু রিকগনাইজ জেনেটিক প্রিডিসপোজিশন। ডিএনএ টেস্ট করা হয়। ডিএনএ ক্যান বি অ্যাকোয়ার্ড ফ্রম ব্লাড, হেয়ার অ্যান্ড ইউরিন অ্যান্ড সালাইভা অ্যান্ড সেভারাল প্লেসেস, অ্যান্ড সেখানে টেস্ট করার পরে যদি সেখানে জেনেটিক চেঞ্জ পাওয়া যায়, দ্যাট মে বি দ্য পলিমরফিজম টেস্ট, জিন পলিমরফিজম যদি হয়, ইন দ্যাট কেস দ্যাট মে বি দ্য রিজন ফর ক্যান্সার। সেখানে জেনেটিক, সেক্ষেত্রে ট্রিটমেন্ট হয়তো জিন থেরাপি বা অন্য ধরনের থেরাপিউটিক অপশন দিয়ে জিনটাকে কারেকশন করে একটা অপশন হতে পারে, তবে জিন থেরাপি ইজ চ্যালেঞ্জিং অপশনস স্ট্র্যাটেজি। জিন থেরাপি জেনেটিক মেটেরিয়ালস টার্গেটে পৌঁছানো, এটা ডেলিভারি ইজ চ্যালেঞ্জিং ইন মেনি কেসেস, যে কারণে জিন থেরাপির কিন্তু সাকসেস মানে ওই এক কারণেই হচ্ছে না, যে জিনটাকে জায়গা মতো ডেলিভারি করা, নিউক্লিয়াস ডেলিভারি করা অনেক ক্ষেত্রে এটা খুবই টাফ হয়ে যায়। ঠিক আছে, বাট জিন থেরাপি ওয়ার্ক ফ্যান্টাস্টিক্যালি, কিন্তু এটা ডেলিভারি নিয়ে এখন পর্যন্ত সায়েন্টিস্টরা কাজ করছেন যে এটা স্মার্টলি ডেলিভারি করা যায় কিনা। এখানে বিভিন্ন ধরনের টেস্ট করা হয়, যে হুইচ ড্রাগ ইজ এফেক্টিভ, পার্সোনালাইজড মেডিসিন যেটা বলা হয়। এটা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জেনেটিক চেঞ্জের কারণে হয়তো বিভিন্ন এনজাইমের বা বিভিন্ন প্রোটিন, different kind of protein may be produced, and response to a specific kind of drug will be changed. And ফর এক্সাম্পল, একটা থেরাপিউটিক লাইনে যদি অনেকগুলো ড্রাগ থাকে, দেখা যাচ্ছে এক একজনের জেনেটিক মেকআপের জন্য এক একটা ড্রাগ সেখানে ভালো কাজ করছে, আর একটা ড্রাগ আরেকজনের জন্য ভালো কাজ করছে। ভালো কাজ করছে মানে কি, ফার্মাকোকাইনেটিক এন্ড ফার্মাকোডাইনামিক profiles of the drug will be changed. ড্রাগ ফার্মাকোকাইনেটিক এন্ড ফার্মাকোকাইনেটিক ডাইনামিক প্রোফাইল যদি চেঞ্জ হয়, ড্রাগের অ্যাকশন শুধুমাত্র ফার্মাকোডাইনামিক না, ফার্মাকোকাইনেটিক, ড্রাগের অ্যাবজর্পশন, ডিস্ট্রিবিউশন, মেটাবলিজম, এক্সক্রিশন ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট।
So that kind of changes will occur because of genetic makeup or genetic changes. And that's why, depending on the genetic changes, if a specific kind of drug is more effective for a specific kind of genetic makeup, that can be used for that specific kind of patient after genetic testing, uh, test of the genes. তো সেক্ষেত্রে এটাকে পার্সোনালাইজড মেডিসিন হিসেবে অনেকে বলে থাকে। এটা উন্নত দেশে পার্সোনালাইজড মেডিসিন কিছু কিছু ব্যবহার করা হয়ে থাকে, কিন্তু দিস ইজ ভেরি টাফ। তার এক একটা দেশের জেনেটিক মেকআপ এক এক ধরনের। আমাদের দেশে সবার যদি জেনেটিক স্ট্রাকচার, জেনেটিক মেকআপ যদি এটা যদি না বোঝা যায়, ওই 100-200 জন নিয়ে কাজ করলে হবে না। আমাদের এখানে অনেকে কাজ করে 100 জনের ব্লাড স্যাম্পল নিয়ে টেস্ট করে, জিন টেস্ট করে একটা ডাটা দিয়ে দেয়। এটা কোনো কনক্লুসিভ ডাটা আসেনি। এক্ষেত্রে সব সবার জেনেটিক কি থাকতে হবে। যেমন অ্যাডভান্স কান্ট্রিতে অনেকের দেখা যায় জেনেটিক মানে বিহেভিয়ার বা জেনেটিক জেনোটাইপ যেটা, সেগুলো তাদের জানা থাকে এবং চিপস এর মতো করে থাকে। এবং এটা বায়ো ইনফরমেটিক্স এর মাধ্যমে এই জেনেটিক ইগুলো যখন একসঙ্গে কম্পাইল করা হয়, তখন ওখান থেকে বেরিয়ে আসে যে এই ধরনের জিন মেকআপে এই ধরনের ড্রাগ গুলো বেশি এফেক্টিভ। ওকে, সো যখন ডাক্তারের কাছে যাবে তখন ওই জেনেটিক প্রোফাইলটা সে তার সাবমিট করবে। তখন ওই জেনেটিক প্রোফাইলের কম্পিউটার ডাক্তার দেখবে যে কোন ড্রাগটা মোস্ট এফেক্টিভ, ফার্মাকোকাইনেটিক, ফার্মাকোডাইনামিক, এন্ড প্রেসক্রিপশন উইল দেন ডিপেন্ড অন দ্যাট টাইপ। এটাকে পার্সোনালাইজ মেডিসিন বলে। ঠিক আছে। তো এই টেকনোলজিটা আসছে, কিন্তু ভেরি রিসেন্ট টেকনোলজি, কিন্তু দিস ইজ ভেরি টাফ আনলেস অল দ্য জেনেটিক ফ্যাক্টরস আর accumulated and investigated or placed in the bioinformatic system. It is very difficult to understand which drug is effective or not. আচ্ছা, যাই হোক, আমরা মনে হয় এটা লাস্ট স্লাইড। আমরা আসলে এই চ্যাপ্টারটা পড়লাম। ঠিক আছে, এখানে বেশ কিছু ইনফরমেশন আছে। আমি তোমাদের স্লাইডটা দিয়ে দেবো। এখানে স্লাইড, আগে যে স্লাইড ছিল কিছু চেঞ্জ আছে। ওকে, তো স্লাইডটা দিয়ে দেবো, তোমরা পড়বে। এখন ক্লাসে তো সবাই আসেনি, আমরা ক্লাস শেষ করলাম। আমাদের পরীক্ষা আছে, তোমাদের 19 তারিখ থেকে পরীক্ষা শুরু। সেটা আমার জি স্যার। আমার পেপার না, অন্য পেপার জি দিয়ে স্যার, শুরু, তাই 19 না? তারিখ পরীক্ষা আমাদের হ্যাঁ, স্যার। আর জি স্যার, 19 তারিখ 19 তারিখ। আমার থেকে এটা মনে শুরু। হয় 26 তারিখে আছে, তাই না? জি স্যার, স্যার, আমার এবং হ্যাঁ। সাব্বির হায়দার, সাব্বির হোসেন, আমরা দুইজন মিলে অবশ্যই তোমাদের সিলেবাসটা ফুল সিলেবাস থাকবে। ফাইনাল পরীক্ষা 50 মার্কের। এবং মোস্ট স্যার, প্রবাবলি আমি যদি, স্যার হ্যাঁ, সিলেবাসটা কি স্যার তো আছেন না দুটো চ্যাপ্টার? নাজমুল কায়েস স্যারও আছেন। হ্যাঁ, নাজমুল কায়েস স্যারও কয়টা ক্লাস নিয়েছেন? উনি অফলাইনে একটা ক্লাস নিয়েছেন আর অনলাইনে দুটো ক্লাস নিয়েছেন, এবং এই তিনটা ক্লাস মিলে উনি দুটো চ্যাপ্টার শেষ করেছেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওনার ওখান থেকেও কিছু প্রশ্ন থাকবে, সব মিলিয়ে প্রশ্ন থাকবে। মোস্ট প্রবাবলি তোমাদের 12টার ভিতর 10টা অ্যান্সার করতে হবে, নাকি এরকমই কিনা? হ্যাঁ, জি স্যার, আমি ঠিক আছে কিনা? এটাই। হ্যাঁ, হ্যাঁ এটাই, হ্যাঁ, 12টা থেকে 10টা স্যার। হ্যাঁ, 12টা থেকে 10টা। 10 তো আউট অফ। এখন তোমার মনে করতে পারো যে আমরা অনেক জায়গায় প্রাইভেট ইউনিভার্সিটিতে মিড টার্ম টিড টার্ম বাদ দিয়ে দেয়, কিন্তু এখানে সরি, আমি আসলে ঠান্ডা লেগে গেছে। আমি তো আসছি, আসার পর এখানে এসে ঠান্ডা লেগে গেছে। তো আমাদের এখানে সে সুযোগ নাই। ঠিক আছে। তো এখন তোমাদের পরীক্ষার স্যার, প্রিপারেশন নিতে হবে। এখন সব আমাদের স্যার সাবজেক্ট মিলিয়ে সিলেবাসটা তো স্যার একটু বেশি বড় হয়ে গেছে। কারণ হ্যাঁ, সিলেবাসটা নাজমুল, সিলেবাসটা বড় হয়ে গেছে, এটা সত্য। হ্যাঁ, এবং নাজমুল কায়েস স্যারও আবার স্যার এখানে নিচ্ছেন। তারপর ইনফ্যাক্ট হইতেছে স্যার আপনার যে মিডের সিলেবাসটা ছিল, দ্যাট ওয়াজ হুম, দ্য হাইয়েস্ট ওয়ান, মানে কম্পেয়ার টু এনি মানে একাডেমি ও তাই টিচার নাকি? স্যার। আমি কি সবচেয়ে বেশি পড়িয়েছিলাম? হ্যাঁ, মিড টার্মে স্যার আপনার দুইটা চ্যাপ্টার ছিল, তো ফুল দুটো চ্যাপ্টার ছিল। না, মিড এবং মিডে তো সাব্বির আমার একটা স্যারেরও চ্যাপ্টার, সাব্বিরের একটা চ্যাপ্টার, আমার দুইটা একটা, মানে চ্যাপ্টার মানে দুইটা সাব চ্যাপ্টার ছিল চ্যাপ্টার আর কি। আমি হ্যাঁ, বলবো। আমি নিউরো ফার্মাকোলজি, ওটাকে আমি ফুল চ্যাপ্টার বলবো না, ওটাকে সাব চ্যাপ্টার বলবো। ঠিক আছে। কারণ আমি তো ওটা, তারপর হ্যাঁ একটা হ্যাঁ। ওই যে সেরোটোনিন পড়ানো শেষ হয়েছিল না তখন। না মানে অলমোস্ট স্যার সিরোটিনটা বাদ দিয়ে বাকিটা তো ছিল। তো হ্যাঁ, ইনফ্যাক্ট স্যার স্যার আপনার ওইটা ছিল। কন্টেন্ট অনেক আর বেশি ছিল। কন্টেন্ট তো স্যার আচ্ছা, ব্যাপারটা হয়েছে স্যার ওখানে যা তোমার মিড এই টার্মে যেটা বিষয়গুলা পড়েছো মানে, সেটা তো তোমাদের পড়া হয়ে গেছে, ওটা তো তোমাদের কাছে বাট পানির ওখান মতো থেকে হয়ে কি গেছে, স্যার তাই না? রিপিটটা স্যার কম করলে হয় না? বিটের ব্যাপারটা রিপিট কম করলে হয় না স্যার?
রিপিট আমরা মানে কি, দেখে ওই আসবো সিলেবাস ডেফিনেটলি। থাকবে। এখন ওখানে তোমার যে প্রশ্ন এসেছিল এখন একেবারে সেই ধরনের সেইভাবে নাও আসতে পারে, তাই না? তোমার না না, সেই সেই হয়তো কোশ্চেন তো অ্যান্সারটা আসবে না, সেম আমরা হবে এটা স্যার প্রশ্ন। জানি। হ্যাঁ। আমরা তো স্যার আর ওগুলো প্রশ্ন দেখে আসবো এখন। প্রশ্ন পরীক্ষা, শোনো, প্রশ্ন হচ্ছে যে আমি এখন যদি একটা বলে দেই এটা থাকবে না, আমি পরীক্ষা কমিটিতে না, আমরা পরীক্ষা কমিটি ফর্ম করেছি, তোমাদের পরীক্ষা কমিটি ডিফারেন্ট। প্রশ্ন জি। 2 জনের প্রশ্ন, 3 জনের প্রশ্ন আসবে। আসার পর ওখান থেকে মডারেশন হবে এবং পরীক্ষা কমিটির এখতিয়ার আছে নিজে প্রশ্ন তৈরি করে দেওয়া, সেখানে বাদ দিয়ে, আমাদের প্রশ্ন বাদ দিয়ে। সুতরাং আহ আমি যেহেতু প্রশ্ন দেখবোই না কোন প্রশ্ন আসবে, শুধু পরীক্ষা নেওয়ার সময় তোমরা যখন প্রশ্ন দেখবে আমি তখন প্রশ্ন দেখবো, এর আগে আমি জানবোই না যে কি প্রশ্ন হচ্ছে। ঠিক আছে? তো সুতরাং বলা খুব মুশকিল। বা রিপিটটা কেমন হবে স্যার? রিপিটের পার্সেন্টেজটা কেমন, রিপিট হবে কত? এটা বলা একেবারে মানে ও মুশকিল, তবে আচ্ছা। রিপিট তো সবসময় একটু কম হয়, মানে সাধারণত এটা তো তোমরা জানো আর কি, তাই না? তো সেটা হ্যাঁ তো হ্যাঁ, বুঝতে সবসময়ই হয় পারছি। এরকম। হ্যাঁ নর্মালি স্যার, হ্যাঁ একটা কোশ্চেনের বেশি বা দুইটা কোশ্চেনের বেশি হয় না, আমরা দেখলাম যতটুকু যাই হোক, স্যার যেটাই লাস্ট প্রশ্ন পরীক্ষায় আসুক ব্যাচগুলো তোমরা শেষ। অ্যাড্রেস করার চেষ্টা করো, লেখার চেষ্টা করো, মানে রেখে দিও না আর কি, ঠিক আছে? আর একটু লিখতে হবে একটু, মানে তবে খুব বেশি কঠিন প্রশ্ন হবে না মনে হয়, আমরা অত কঠিন প্রশ্ন আমরা করবো না, ঠিক আছে? জি জি স্যার, মনে হ্যাঁ হয় না, হ্যাঁ হ্যাঁ। সুতরাং ভয় পাওয়ার কোনো কারণ নেই। হ্যাঁ। ঠিক ঠিক আছে শিওর স্যার। আর আর স্যার স্যার আপনার আমাদের পোর্শন থেকে, ভাই, হ্যাঁ, স্যার আপনার পোর্শন থেকে কয়টা কোশ্চেন আসতে পারে স্যার? এটা একটা কঠিন প্রশ্ন করে দিলাম, আমি বললাম যে আমি প্রশ্ন সেট আপে তো থাকবো না। এখন আমি একটা প্রশ্ন করে দিলাম, 12টা প্রশ্ন দিয়ে আমি প্রশ্ন করে দিলাম, সেটা আমার অংশ থাকবে না, আমার অংশ, অন্য অংশ, সব অংশ থাকবে। আমি পুরো সিলেবাস দিয়ে আমি নিজের প্রশ্নটা করে দেবো, সেখানে আমার পার্ট থাকবে, আমার পার্ট ছাড়াও অন্য জায়গা থেকে আমি প্রশ্ন করবো, ঠিক আছে? এখন তোমরা বলতে পারো অন্য পার্ট তো আমি পড়াইনি, নাজমুল কায়সার সাবজেক্ট, কিন্তু ওখান থেকে আমাকে প্রশ্ন করতে হবে, ফুল সিলেবাসের উপর প্রশ্ন করতে হবে। বাট এখন যদি আমি পড়াইনি সেই প্রশ্নটা যদি সে নিয়ে নেয়, বা দেখা গেল সেই প্রশ্নটার মধ্যে পড়াইনি ওই স্যার, কিন্তু সিলেবাসে আছে সেই টপিকটা, তাহলে তো তোমাদের সমস্যা পড়তে পারে। ইভেন আমার কেসের ক্ষেত্রে তারা যদি প্রশ্ন করে এবং সেটা যদি পিক আপ করে, তাহলে সেরকম হতে পারে যে আমি হয়তো এমন কিছু আছে যে আমি সেটা আলোচনাই করিনি, বা সেটা স্কিপ করে গেছি, বা সেটা হয়তো আলোচনার মাঝখানে ওইভাবে আসেনি। তো এটা হচ্ছে সিস্টেম। সুতরাং আহ, বলা মুশকিল যে আমার পার্ট থেকে কয়টা রাখবে, বা আমার কোন চ্যাপ্টার থেকে কয়টা রাখবে কি রাখবে না, এটা যারা পরীক্ষা কমিটি আছে, 4 জনের একটা পরীক্ষা কমিটি আছে, একজন এক্সটার্নাল আছে, 3জন ইন্টারনাল হয়তো আছে, তারা এটা ডিসিশন নেবে এবং তারা এটা আহ, খুবই তাদের ব্যাপার এটা। বুঝতে পেরেছো? জি স্যার। স্যার আমাদের এক্সামের পরে ভাইবা হবে একটা, স্যার ভাইবা কমিটি থেকে স্যার আপনি থাকছেন? না, ভাইভাতে আমি থাকবো না। ওই যে এক্সাম কমিটি 4 জনের একটা কমিটি করে দেওয়া হয়েছে, একজন এক্সটার্নাল আছে, ইন্ডাস্ট্রি থেকে একজন এক্সটার্নাল থাকবেন, আর 3জন থাকবে, ওনারাই সব করবেন পরীক্ষা সংক্রান্ত কাজ। ওনারা কোঅর্ডিনেটর, আমি আমি এই প্রসেস গুলো দেখছি, কিন্তু এই পরীক্ষা কমিটি আমরাই করেছি, কিন্তু ওনাদের দায়িত্ব। আমি যেমন গত ওই যে লাস্ট যে ব্যাচটা, মানে সেকেন্ড সেমিস্টারটা হলো, বেরিয়ে গেল, মানে আউটগোয়িং ব্যাচ, ব্যাচ 1, ব্যাচ 1-এর থিসিস টিসিস, ওই যে প্রজেক্ট টজেক্ট এভরিথিং, ওখানে পরীক্ষা কমিটি চেয়ারম্যান আমি ছিলাম ওই ব্যাচে, কিন্তু এইবার আমি নাই। আবার হয়তো ভবিষ্যতে কোনো ব্যাচের বা কোনো থাকবো, কোনো থাকতে পারি। স্যার এটা কি কিন্তু আমাদেরকে বলা যাবে যে পরীক্ষা না, কমিটির না, এটা এটা মেম্বার এটা কারা বলা হন? উচিত না, এটা বলা ঠিক না, এটা বলা ঠিক না, এটা গোপনীয় আর কি, ঠিক আছে? এটা হচ্ছে বিষয়। তো থ্যাংক ইউ স্যার। যাই হোক, আমরা আমার মনে হয় যে আহ, বেশি জটিলতা হবে না তোমাদের। তো পরীক্ষা হচ্ছে, গ্যাপ আছে তো মাঝখানে, যদিও মাঝখানে একটা পরীক্ষার পর আরেকটা পরীক্ষা, 19 তারিখের পর 26 তারিখ, 27 তারিখে আবার পরীক্ষা আছে নাকি? স্যার 19 তারিখের পর 23 তারিখ পরীক্ষা, তারপর ও, হচ্ছে 23 তারিখ, 26 তারিখ। মাঝখানে একটা আছে না? আচ্ছা, 19 তারিখ, 23 তারিখ, 26 তারিখ, ঠিক আছে। ঠিক আছে, প্রিপারেশন না তোমরা মোটামুটি যা আছে পড়ো আর কি, আশা করি কোনো সমস্যা হবে না। এমনি খুব মানে এলাবোরেটলি পড়ানো কিন্তু হয়নি। আমার এই যে এন্টি ক্যান্সার যে স্লাইড গুলো আছে, এই যে আজকে যেটা পড়ালাম, এটা কিন্তু খুব একটা ডিসক্রিপশন
খুব বেশি এলাবোরেট না। ঠিক আছে, কিছু ফিগার টিগার আছে এবং খুবই আহ, মানে মানে অনেক কম আর কি, আমার কাছে মনে হয় আর কি, একটু দেখলে হয়ে যাবে হয়তো আর কি। ঠিক আছে, আমার মনে হয় যে কোনো সমস্যা হবে না। তো ঠিক আছে, আমরা শেষ করি তাহলে। তাহলে তোমাদের তারপরও তো আসলে আহ, 84 স্লাইড। হ্যাঁ 80, বুঝতে পারি না, আবার বলো। ইশরাত জাহান কি বলছিলে? ও স্যার বললো 84 স্লাইড, 84 ও নাম্বারটা 84 বলছে। স্লাইডস এক্ষেত্রে না, স্লাইড গুনে লাভ, 84 স্লাইডের ভিতরে দেখা যাচ্ছে যে একই কথা দুই দুই তিন জায়গায় আছে আর কি। ঠিক আছে, কিছু কিছু আছে খুবই জেনারেলাইজড টপিক, যেটা আমরা সবাই জানি। এই যে কজেস অফ ক্যান্সার, ঠিক আছে, মেটাস্টাসিস অফ ক্যান্সার, এইগুলো তো আমরা খুব জেনারেলাইজড টপিক, এবং এটা সবাই জানে। এটা নিয়ে খুব একটা মানে আমার মনে হয় যে অত বেশি ই হবে না। সেল সাইকেল এগুলো তো আগে থেকে পড়ে আসছে, তো সুতরাং আমার মনে হয় না কোনো সমস্যা হবে আর কি। নর্মালি তো স্যার 5 মার্কস করে কোশ্চেন থাকবে, এখন অথবা তোমাকে যদি ছোট বলি ছোট এই প্রশ্ন। স্লাইড এই স্লাইড এই স্লাইড, দেখা গেলে সেভাবে সেভাবে হয়তো প্রশ্ন, আমি যে স্লাইড বললাম যে আসবে না, সেখান থেকে প্রশ্ন দিয়ে দিল। অন্য এক্সামিনার যারা আছে তারা প্রশ্ন সেখান থেকে করলো, এবং সেখান থেকে ফাইনালি সিলেকশন হলো, তাহলে তো হলো না, তাই না? স্যার, এক্সাম কমিটি আলাদা, কিন্তু স্যার আমাদের যে মার্ক বা ইভালুয়েশনের যে বিষয়টা সেটা তো স্যার মনে হয় আপনারা করবেন স্যার। হ্যাঁ শোনো, ইভালুয়েশনটা এক্সাম কমিটির, হ্যাঁ এটা ঠিক, ইউ আর রাইট। এক্সামিনার আছে, প্রতিটা কোর্সের এক্সামিনার আছে। তোমার এই যে খাতা দেখার ক্ষেত্রে এক্সাম কমিটি ডিসাইড করবে খাতা কারা কারা দেখবে। ঠিক আছে, মনে করো একটা কোর্স যদি তিনজন পড়ায়, যদিও একটা সময় ছিল আমাদের এখানে এক্সটার্নাল খাতা দেখতো, আমরা যখন ছাত্র ছিলাম আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে, তখন কিন্তু আমাদের দুইজন খাতা দেখতো। একজন হচ্ছে আমাদের যিনি পড়িয়েছেন ডিপার্টমেন্ট, আর একজন হচ্ছে যিনি পড়ান নাই। সেটা অন্য ইউনিভার্সিটি হতে পারে, বা সেটা মেডিকেল কলেজের হতে পারে, মেডিকেল কলেজের ডাক্তার হতে পারে, ই হতে পারে, বা ওই রিলেটেড কোর্স যেটা এই ডিপার্টমেন্টের কেউ না। এবং সেখানে আবার 20% ভেরিয়েশন হলে আবার আরেকজনকে দেখানো হতো। এটা ছিল সিস্টেম। এখন আমরা এর কারণে রেজাল্ট অনেক দেরি হয়ে যায় বিধায় এখন বিশ্ববিদ্যালয় নিয়ম করেছে যে বিশ্ববিদ্যালয়ের ভিতর থেকে দুইজন টিচার খাতা দেখবে। এটা আমাদের নর্মাল রেগুলার কোর্সে একই, এবং এই ক্ষেত্রেও একই। এবং সেক্ষেত্রে 20% ভেরিয়েশন হলে থার্ড দেখবে আর কি। আর বিশেষ ক্ষেত্রে যদি কোনো এক্সামিনার বিশ্ববিদ্যালয়ের সেরকম কোনো এক্সপার্ট না থাকে, তাহলে বাইরের একজনকে দেওয়া যাবে। কিন্তু বাইরের এখন খুব একটা দেওয়া হয় না, তার কারণে এতে অনেক সময় লাগে, তাদের কাছ থেকে খাতা দেখে আনতে অনেক সময় লাগে। যেমন আমরা যখন পড়াশোনা করেছি আমাদের অনেক কোর্সের খাতা কিন্তু, যেমন ফিজিওলজির খাতা কিন্তু এক্সটার্নাল হিসেবে প্রশ্নও করতো মেডিকেল কলেজ থেকে, মেডিকেল কলেজের ডাক্তাররাই বা প্রফেসররাই দেখতো আর কি। এবং পরীক্ষা নিতে আসতো এখানে, ভাইবাটা বা ইটি তারা আসতো। আমরা আমরা আমাদের এই যে বাংলাদেশ মেডিকেল কলেজের অনেক এখান থেকে আসছে অনেক আমাদের সময়। এখন তো এটা চেঞ্জ হয়ে গেছে। তো সুতরাং এখানে ওইরকম দুজন এক্সামিনার থাকবে, এটা পরীক্ষা কমিটির সিদ্ধান্ত নিয়েছে। সেই এক্সামিনার খাতা দেখবে, যেমন একজন যে পড়িয়েছে তার পার্টটা দেখবে তা না। আমরা মিড টার্মে যেটা করেছি ওটা না, কিন্তু মিড টার্মে ওই একজন দেখে, যে কারণে ওটার কোনো ই নাই, আমরা দুইজন শেয়ার করে রেখেছি। কিন্তু ফাইনালে ওই সব পুরাটাই আমি যদি এক্সামিনার, আমি তো আছি একজন, বলেই দিলাম এটা গোপন কথা, আমি দেখবো, আর একজন এক্সামিনার আছে সে দেখবে। আমাদের তিনজন পড়িয়েছি, তিনজনের ভিতরে দুইজন আছে, আমরা দুইজনই দেখবো। দুইজন দেখার পরে এখানে যদি ভেরিয়েশন হয়, প্রতিটা প্রশ্নের অ্যান্সার আমরা দেখবো। ঠিক আছে, মার্কিং করব। তখন হয়তো আরেকজন থার্ড একজনকে দেওয়া হবে। সবগুলো খাতা না, যেগুলোতে 20% ভেরিয়েশন হবে, যেটা পরীক্ষা কমিটি পরে সিদ্ধান্ত নিবে কাকে দিবে। তখন তারা মানে সেটা তারা খাতার মার্কস যখন আমরা সিল করে দিব, দেওয়ার পর যখন তারা ক্যালকুলেশন করবে, তখন তারা দেখবে এটা করবে। এই হচ্ছে সিস্টেম। জি স্যার, স্যার থ্যাংক ইউ স্যার। আর তোমাদের লাস্ট। ভাইবাটা ওই পরীক্ষা কমিটি নিবে, পরে নিবে এইগুলো শেষ হওয়ার পরে। আর অন্য যে ইভালুয়েশন হয়েছে, তোমাদের কুইজ অ্যাসাইনমেন্ট তোমরা জমা দিয়েছো, এগুলোর ইভালুয়েশন তো আমরা যারা দিয়েছি আমরা
কোর্স টিচাররাই করবো এগুলো, এগুলোর মার্কস আমরা এই পার্শিয়াল মার্কস গুলো আমরা জমা দিয়ে দেবো মিড টার্ম, তারপরে তোমার কুইজ অ্যাসাইনমেন্ট, এগুলো মার্কস, এগুলো আমাদের পার্সোনালি পরীক্ষা কমিটির কাছে আমাদেরকে দিতে হবে, জমা দিতে হবে। এবং ফাইনাল পরীক্ষার মার্ক এক্সামিনাররা জমা দিবে, পরে এগুলো পরীক্ষা কমিটি পড়ে তারা কম্পাইল করবে, তারা বলবে, এবং তারাই এটা সমস্ত কিছু করবে। এগুলো আমরা জানতেই পারবো না যে কি হচ্ছে ওখানে। এটা হচ্ছে নিয়ম। ঠিক আছে। ওকে স্যার। হ্যাঁ, তোমাদের আবার এটা শেষ হওয়ার পর সেকেন্ড সেমিস্টার তো শুরু হবে মোস্ট প্রবাবলি জুলাই মাসের মিড অফ জুলাই শুরু হবে, এর আগে হয়তো রেজাল্ট হয়ে যাবে। তোমাদের পরীক্ষা 3 তারিখ পর্যন্ত না, জুলাই 3 না, জি সেরকমই স্যার, তো মনে স্যার হয়। 4 তারিখে মনে হয় স্যার ভাইবা আছে আমাদের। আচ্ছা, 4 তারিখে ভাবার ডেট দিয়েছে, হ্যাঁ তাহলে হবে 4 তারিখে যদি ভালো হয়, তাহলে স্যার, এরপরে এর ভিতরে। হ্যাঁ, স্যার লাস্ট একটা বিষয় আছে স্যার। আমি অনেকক্ষণ ধরে স্যার চিন্তা করলাম যে বলবো কি বলবো না, কিন্তু স্যার আমার মনে হয়েছে স্যার আপনাকে বিষয়টা বলা উচিত। স্যার আপনি যেহেতু বলো তো। এক্সামিনার হিসেবে থাকবেন স্যার, মিডে স্যার বেশিরভাগ আপনার পোর্শনটা অনেকেরই খারাপ হয়েছে স্যার, মানে তুলনামূলক ভাবে আর কি স্যার, বাকি সাব্বির স্যারটা মোটামুটি সবাই ভালো ওকে। করেছে। সেক্ষেত্রে স্যার আপনি যেহেতু এক্সামিনার হিসেবে থাকবেন, বা একটা অপরচুনিটি আছে স্যার আপনার কাছে, তো যদি ফাইনালে স্যার এরকম 1 2 3 মার্ক যদি কনসিডার করা যেত, কারণ স্যার আমি সবগুলা এভারেজ করেও স্যার দেখা গেল যে অনেক ভালো করলেও 2 1 3 4 মার্কের জন্য আচ্ছা, স্যার এটা প্লাস এটা আসছে না। অবশ্য এই জিনিসটা আমার আহ, মানে আছে আছে কিনা বলবো না। আমি খাতা দেখার সময় ঠিক আছে, আমি যে প্রশ্ন করি, যে প্রশ্ন থাকে সেই প্রশ্নের যে অ্যান্সারটা হওয়া উচিত সেটা যদি অ্যাপ্রোপ্রিয়েটলি না হয় সেক্ষেত্রে মার্কস কমে যায়। এবং অনেকে দেখা যায় যে অনেকের মার্কস 5-এর ভিতর 5 পাচ্ছে, অনেকে 2 পাচ্ছে, 3 পাচ্ছে, 4 পাচ্ছে, ওইটা ভেরিয়েশন কম্পারিজন করলেই বোঝা যায় যে কোথায় আসলে। কিন্তু এবারের ক্ষেত্রে যেটা হয়েছে, যেহেতু আমি ছিলাম না, তো তোমাদের এই প্রশ্নগুলোর অ্যান্সার আমি দিতে পারিনি, কারণ আমি খাতা দেখাতে পারিনি, খাতা দেখাতে আমি সাব্বিরকে দিয়ে গেছিলাম। তো সুতরাং তোমাদের অনেক প্রশ্ন হয়তো আমার মার্কিং এর ক্ষেত্রে থাকতে পারে, থাকা অস্বাভাবিক কিছু না, থাকাই স্বাভাবিক। এবং সেটা হয়তো আমি ওই সময় থাকলে অ্যান্সার দিতে পারতাম, বাট এটা তো এখন আর সুযোগ নাই। ঠিক আছে। তবে এটা তোমাদের এটা ঠিকই যে আমি ফাইনালে আসলে একটু মার্কিং কনসিডার করার, করলেই হবে স্যার। না কনসিডার তো অবশ্যই করবো, আমি তো পুরো মার্কস দিয়ে দিতে চাই, কিন্তু এখন জি তোমরা যদি স্যার। সেভাবে অ্যান্সার না করো, অ্যান্সার না করলে তো একজন যে ভালো অ্যান্সার করেছে তাকে দিলাম, আর যে করলো না তাকে যদি সেম দিয়ে দিই তাহলে তো হলো না, তাই না? তাহলে তো আর ইভালুয়েশনের দরকার নাই, সবাইকে এ প্লাস স্যার দিয়ে দিলেই তো হয়। এক্স্যাক্টলি মানে মার্জিন বলতে চেয়েছিল যদি কারো এরকম 3 4 মার্ক শর্টের কারণে এ মিস হয়ে যায়, ও সেক্ষেত্রে আচ্ছা, স্যার আপনি কি কাইন্ডলি ওইটার একটু বিষয়টা কনসিডার আমি বলি। করবেন কিনা? ওইটার বিষয়টা তো আমাদের কাছে থাকবে না, ওইটা তো পরীক্ষা কমিটি দেখবে, কারণ মার্কস তো আমি আমারটা দিচ্ছি, অন্যজনের মার্কস জানি না, দুটো এভারেজ হবে, আবার থার্ড এক্সামিন হলে সেখান থেকে আর আরেকটা ঘটনা ঘটবে। এরপরে এর সঙ্গে তোমার কুইজ আছে, মিড আছে, এগুলোর আরেকজনের মার্কস তো আমি জানি না। ফর এক্সাম্পল, আমি যে কুইজ নিয়েছি আমার মার্কসটা আমি জানি, আরেকজন কুইজ নিয়েছে জানি না, অ্যাসাইনমেন্টের মার্কসটা আমি যেটা দিব আমি জানি, অন্যটা জানি না। সুতরাং তোমার মার্কস স্ট্যাটাসটা কোন জায়গায় দাঁড়াচ্ছে, এটা কিন্তু আমার পক্ষে অ্যাজ এ এক্সামিনার, এটা পরীক্ষা কমিটি মেম্বাররা শুধু এটা করতে পারবে, বাট অ্যাজ এন এক্সামিনার আমি একেবারে কিছুই জানবো না। আমার কোনোভাবেই এটা কিছু জানা সম্ভব না। যেমন আমরা যখন প্রাইভেট ইউনিভার্সিটিতে একজন টিচার যখন একটা কোর্স পড়ায় তখন কিন্তু সে সবকিছুই জানে, তার কাছে সবগুলো মার্কস জমা থাকে, ক্লাস রেকর্ড প্লাস এভরিথিং, মিড টার্ম এভরিথিং সে জানে। সেখানে 2-3 মার্ক শর্ট হলে একটু তুমি যে লিবারালি দেখে, বা না এর 2 2 মার্ক 3 মার্ক শর্ট আছে, এই গ্রেড হচ্ছে না, সুতরাং ওকে তো একটু খুব লিবারালি 2 মার্ক যদি দিয়ে দেওয়া যায়, সেটা খুবই পসিবল, ভেরি মাচ পসিবল, বাট ইন দিস কেস এটা একেবারেই ইম্পসিবল। তুমি বুঝতেই পারছো কি কারণে? আমরা জানতেই পারবো না তোমার মার্কসের স্ট্যাটাস কি থাকবে, এটা শুধুমাত্র পরীক্ষা কমিটির মেম্বাররা জানতে পারবে। জি সুতরাং স্যার, আমি বুঝতে যেহেতু পারছি। পরীক্ষা, হ্যাঁ, জি স্যার, বুঝতে পারছি স্যার। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে স্যার আপনার পোর্শনটা একটু তুলনামূলকভাবে কঠিন, এবং স্যার আমরা মিডিয়াও আপনার পোর্শনে একটু কম নাম্বার পেয়েছি। সো স্যার যখন আপনি আপনার পোর্শনটা ইভালুয়েশন হ্যাঁ, করবেন তখন একটু কনসিডার করে যদি করেন, তাহলে আমরা বাকি অবশ্যই পোর্শনে প্রিপেয়ার অবশ্যই, করতে পারবো। না অবশ্যই অবশ্যই কনসিডার করা হবে। ঠিক আছে তো, ঠিক আছে, তোমরাও মানে লেখার চেষ্টা করো একেবারে আহ, মানে কম, একেবারে কম লেখা, মানে এটা না করাই ভালো। অনেকে হয় কি একটা 5 মার্কের প্রশ্নে
যেটুকু ইনফরমেশন দরকার সেই ইনফরমেশন ধারের কাছেও যায়নি, ঠিক আছে? সো এরকম যাতে না হয় তোমরাও মোটামুটি চেষ্টা করো আর কি, একটু লেখার আর কি। জি স্যার, ওকে, থ্যাংক ইউ তাহলে স্যার। কোনো সমস্যা হবে না। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। পরীক্ষায় আসো, দেখা হবে ইনশাল্লাহ। আজকে শেষ করি, হ্যাঁ? আসসালামু আলাইকুম স্যার। So, এই স্লাইডটা আমি তোমাদের আমি দিয়ে দিব, নতুন স্লাইডটা, এবং তোমরা যারা ক্লাসে আছে এবং যারা নাই সবাইকে তোমরা দিয়ে দিবো, ঠিক আছে? ওকে।